डायरेक्ट बोला था अपने आप गुस्सा हो गया, एडिट करना पड़ा था। सर नाम लिखना कितना नीचे पोस्ट करेंगे? नहीं, नीचे भी इजी हो जाएगा। पोस्ट कर दिया क्या? और अभी उसके साथ में नहीं आया तो नीचे लिख दो सी है। आ गया क्या? बहुत ठीक है। Good evening, brother. हाँ, गुड इवनिंग, गुड इवनिंग, गुड इवनिंग टू ऑल। ये कुणाल শোনা যাচ্ছে? দিলীপ দা একবার হ্যাঁ একদম ভেরি ক্লিয়ার। সবাইকে একবার আনমিউট করে দেন। না আসুক না, সবাই যে আছে আনমিউট এখন করব না, এখন না পরে তো একটু গলাগুলো সব পরিষ্কার করুক সবাই। সবাই আসুক তারপরে। সুজিত দাকে একবার আনমিউট করে দেন, একবার চেক করে নি একবার সুজিত দাকে একবার আনমিউট করে দেন, শোনা যাচ্ছে কিনা ভিডিও আর অডিও। না না, সুজিত দাকে লাস্টে দেখবো না, যখন আমাদের গলা ঠিক হয়ে যাবে তখন সুজিত দার গলা শুনবো। এখন একদম কি বলে দুলাকে তো একটু আমরা ব্যাক সাইডে রাখবো, এখন বরযাত্রী জোগাড় করি। হ্যাঁ
কুণালদা, হ্যাঁ ভালো বলো। তো? হ্যাঁ ভালো লিটন আছো তো? ভালো, তুমি তুমি ভালো তো? চলে যাচ্ছে গো লকডাউনে আর কি। হ্যাঁ চলে গেলেই হলো, আবার কি। দম বন্ধ করে বাইচে আছি। সবারই তো এক অবস্থা ভাই, আমি কোথায় আর দম ছেড়ে যাচ্ছি, সবার একই অবস্থা। তবে তারপরে খারাপ না ওরকম শঙ্করের থাকে। সাথে কথা হলো, শঙ্কর হাজিরা, কোথায় শঙ্কর ওর সাথে কলকাতা? কথা, হ্যাঁ ওর সাথে মাঝে মাঝে কথা হয়। হ্যাঁ শঙ্করদার ওরও, খবর নিও। হ্যাঁ ওই একই, সবারই তো একই অবস্থা না, কে ভালো আছে কেউ ভালো নেই। এরকম তো লাইফ প্ল্যানিং কাটাই নাই। এখন এখন দেখা যাক কি হয় আগামী দিনে। আগামী দিনেরটা তো আরো ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে এখন তো তাহলে ভিডিও কলিং করছে, এরপর দেখা গেল লিটন নাই মাঝখান থেকে। না না এরকম কিছু না, সেটা যা কি অবস্থা, কি হবে নোবডি ক্যান টেল। সেটা আমি যা বলছি না, অবস্থা। আমি বলছি আমাদের 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 কথা বলছি, আমাদের যে রোজগার, আমাদের যে এই ভয়ঙ্কর সমস্ত ভয়ঙ্কর। ব্যাপার নিয়ে আগামী দিনটা যে কি হবে, এটা নিয়েই আমি একটু তো ভয়ই পাচ্ছি গো চিন্তার দাদা। বিষয়। আমরা তো হ্যাঁ, খুবই ভয় পাচ্ছি কি যে হবে আগামীতে। আমার তো ভয় লাগতেছে। প্রফেশন না চেঞ্জ হয়ে যায়। সবারই একটু, সবারই সবারই অল্প স্বল্প হচ্ছে। প্রফেশন চেঞ্জ হয়ে যাবে অনেকের। হুম, সেটাই। ভালো কথা বলছি। অনেকে কারণ চেঞ্জ এখন করতেছে তো না। দেখো, আমাদের change- ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা সব সবজিওয়ালা হয়ে গেছে, বুঝলে তো। তো সবজিওয়ালা, এই মাছওয়ালা, এই সমস্ত হয়ে গেছে এখন। এই অবস্থা থাকলে জিএসটি ইনকাম ট্যাক্স কার দরকার আছে বলো? টোটোওয়ালা সব এখন তোমার হয়ে গেছে সবজিওয়ালা, মাছওয়ালা। এক বছর যদি কোনো না থাকে ব্যবসাটাতে, তো জিএসটি ইনকাম ট্যাক্স কে দিবে? প্রফেশন তো চেঞ্জ করতে হবে। আরে দাদা ভরসা রাখো, হোপ ফর সবকিছু দ্য ঠিকঠাক বেস্ট। হবে। হ্যাঁ, ভরসা রাখো, সবকিছু ঠিকঠাক হবে। এত চিন্তা করলে হবে? আমরা তো আছি দাদা, সবাই একসঙ্গে, একে সবাই অপরের তো আর কাঁধে অমিত কাঁধ পাল না, তো। সবাই তো আর হ্যাঁ, অমিত পাল না। দিল, অমিত সবাই পালের, দিল কুনালদা। অমিত দাদা এটা অমিত পালের হাসিটা একটু ব্যাপারটা ভালো করে দাও, আলাদা। ভালো ভালো করে হাসিটা একটু ভালো করে দিয়ে তারপরে বলো। আমি তো হ্যাঁ আমি তো দাদা, সবসময় ভালো করেই আসি। মিটিং ছিল কি হলো? হ্যাঁ চিন্তার দাদা, কিছু নেই, চিন্তার কিছু ওদের নেই, মিটিং এ কি ডিসাইড হলো আজকে রতনদা লকডাউন হলো? করবে না খুলে সব যাবে? ঠিক হয়ে যাবে। আজকে দাদা রতনদা ভালো শুনিনি, আছেন তো? 3টা থেকে মিটিং এর কোনো আপডেট নেই আমার কাছে। রতনদা নেই ভালো না? আছেন? কিছু হ্যাঁ ভালো শুনিনি আছি এখন। ভাই, তুমি ভালো তো? এখন এখন এমনি বেঁচে থাকতে ভয় লাগে না, টিভি খুলতেই ভয় লাগে। একদম ঠিক। টিভি খুললেই ভয় আমার লাগে। মনে হয় রতনদা, লকডাউন বাড়বে না, তার কারণ কালকের থেকে ট্রেন চালাচ্ছে যখন, এই পদক্ষেপ নিয়েছে, সিস্টেম করে কালকের দিবে থেকে ট্রেন লকডাউন রাখবে। চলবে। অবশ্য বেশি জায়গায় না, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ট্রেন চলছে, কালকের থেকে চলবে আগামীকাল লিস্ট থেকে। বানায় দিবে, এইভাবে থাকো, যা হবে হবে, তার হবে না। অ্যাকচুয়ালি লকডাউন বাড়াটা নিয়ে না, আমাদের নিজেদের এখন সতর্ক থাকাটা খুব হ্যাঁ দরকার। হ্যাঁ কারণ ঠিক। একটা একটা মুভমেন্ট তো অবশ্যই দরকার আছে, বা চলবেই, হবে কি নিজেকে লকডাউনে রাখতে হবে। আসবেই। এবার আমরা যদি নিজেরা একটু সতর্ক হয়ে চলি, তাহলে যতটা রেস্ট্রিকশন করা যায়। ওই সবার নিজেকে লকডাউন ভাবে থাকতে বাস, হবে। বিশুদাকে আহ, দেখছি আজকে, বিশুদাকে। বিশুদা একটু হাতটা দেখাও। বিশুদা কুচবিহার থেকে, তপন দা, বাহ দারুন। কাঞ্চন দা জলপাইগুড়ি থেকে, কাঞ্চন বাবু, ভালোই ভালোই। দেখ এই সময় দেখাতে হচ্ছে সবার সঙ্গে। একদম একদম তাই, ভালো আছেন তো সবাই? একদম ঠিক আছে। সবাইকে দেখছি, বলে ভালো লাগছে আরো। ভালো তো তপনদা? একদম ঠিক আছে ভাই দাদা। বিশ্বজিৎ কেমন আছো? বিশ্বজিৎ তো মাঝে মাঝে শুধু টুকটাক লিখে দিচ্ছে। বিশ্বজিৎ, হ্যাঁ বলো দা। কেমন আছো? ভালো 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 একদম। পাঠিয়েছো আজকে, ভালো পাঠিয়েছো আজকে ওটা, হ্যাঁ এই যে ই রেজিস্ট্রেশন, ই প্রেজেন্টেশনের ওটা ভালো পাঠিয়েছো, ই প্রেজেন্টেশন। রেজিস্ট্রেশনটা তো রেজিস্ট্রেশনটা ভালোই পাঠিয়েছো, দেখলাম। ওটা চালু হয়ে গেছে। হয়ে গেছে না আজকের হ্যাঁ, থেকে? আচ্ছা আচ্ছা। যদিও তারপরে কি এখন হবে? অবধি নাকি অশোক? যদিও এখন অবধি শিলিগুড়িতে একটাও রেজিস্ট্রি হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা, শিলিগুড়িতে হয়নি।
মানে ই প্রেজেন্টেশন মানে বুকটা করতে হবে আর কি, হ্যাঁ বুক করতে হবে রেজিস্ট্রিটা অনলাইনে এখন বুক যেটা করে। আগে যেটা আমরা যে কোনো দিন দলিল তৈরি করে নিয়ে রেজিস্ট্রি অফিসে চলে যেতাম, ডিড সাবমিট হ্যাঁ। করতাম, রেজিস্ট্রি হয়ে যেত। এখন সেই এখন process-টা বন্ধ করেছে। এটা বলতে গেল ওই ব্যাংকে যেরকম টোকেন সিস্টেম, প্রায়র নিতে হবে। এখন সেই টোকেন সিস্টেমের ব্যাপারটা হলো দিনে 20টা ম্যাক্সিমাম রেজিস্ট্রি হবে। আচ্ছা, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ঠিকই আছে, ভালোই হবে, সিস্টেমেটিক্যালি হবে। হ্যাঁ, ওটা তোমার টাইম অনুযায়ী তুমি যাবে, তাহলে একদিকে ভালো কি সেটাই। রেজিস্ট্রি অফিসে ভিড়টা হবে না। ঠিক ঠিক ঠিক। মানে আমার যেই টাইম আমি সেই টাইমে গেলাম, রেজিস্ট্রি অফিসে ডিড সাবমিট করলাম, পুরো কাজ করলাম, বেরিয়ে গেলাম, তারপর সেকেন্ড লোক ঢুকলো। ঠিক ঠিক কি 15 বলছো? মিনিট করে এক একজনকে টাইম দিবে। বাপ্পাদাকে দেখা যাচ্ছে। সৌমিত্রদা বলো তো, সৌমিত্রদা আরে কাল বলছি। বাপ্পাদা গুড মর্নিং। মর্নিং মর্নিং। তুমি চেম্বারে নাকি বাপ্পাদা? বাড়িতে বাড়িতে। বাপ্পাদার বাড়ি তো রাজবাড়ি। এই কে বলে এটা? অপূর্বর বাড়ি, অপূর্বর বাড়ি। আরে ভাই বাড়ি বাড়ি সবার বাড়ি রাজবাড়ি, না না, ওর বাড়ি রাজবাড়ি ভাবতে হবে। অপূর্বদা তোমার সেই ছাদের থেকে ছবিটা কিন্তু দারুণ আসছিল এর আগে। তাই না? সবার বাড়ি রাজবাড়ি ভাই, খালি হৃদয় থেকে রাজবাড়ি ভাবতে হবে। উদয়টা ভিডিও অফ করে দিল। কে উদয়দা? হ্যাঁ দাদা আমরা তো কিছু কেমন বুঝি আছো? না, বহুদিন পর দেখা হলো, 2 মাসের চেহারা দেখা যায়নি। হ্যাঁ তবে বাপ্পাদা কিন্তু কেমন আছো? হ্যাঁ ভালো আছে। পান মুখে নাকি? হ্যাঁ পান মুখে। ফাইন 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 ফাইন। সন্ধ্যাবেলার নিয়ম এটা, বাপ্পাদা একটু পান খাওয়া। তুমি চুলটা আছে দাও। কে আমি? না না, ইসেকে বলছি, ওই কি নাম? আরে ইসেকে বলছি, কি নাম আমাদের? হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ। চুলাচ্ছে দাও। এই যে ঠিক করে দিলাম। তপনদাকে বলছি, তপনদাকে। তপনদা চুলি নাই, চুল আসতে হবে কোথা থেকে? আছে আমার নেই, তোমার আছে। এই অপূর্বতার তুলনায় আপনার প্রচুর আছে। চকচক করছে। কি আছে ভাই? এই সময় অপূর্ব খুব বেনিফিটেড। একদম একদম। না দাদা এখন সেলুনে যাওয়া যায়। ঢুকতে পারে, এখন টুপি পড়তে হয়, এখান থেকে ঢুকতে পারে ভাইরাস। কতজন হলো? মাত্র 28 জন। না আসবে, আস্তে আস্তে আসবে, দাদা আসুক না সবাই আসবে, দাদা আসুক সবাই আসবে। কাঞ্চন বাবু কিছু বলবে মনে হচ্ছে, বলছে না কিছু? সব থেকে আগে আসছিল কাঞ্চন সিংহ। দাদা একদম 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 ফাইন দাদা, ফাইন ফাইন। সুজিত দা, সুজিত দা এসছে না? হ্যাঁ দেখতে পাচ্ছেন না? কিন্তু ভিডিও অফ করা আছে। সুজিত দা শুনতে পাচ্ছেন? সুজিত দাকে লাইনে দাও। সুজিত দার ভিডিওটা অফ করা আছে। হ্যাঁ ভিডিও আছে, ওটা তো আমি দেখতে পারছি। সুজিতদাকে একটু দেখতে চাইছি। হ্যাঁ দেখা বাপ্পা দাদা তোমার ওখানে রেজিস্ট্রির কাজ কোথায় শুরু গেছে হয়েছে তো? সুজিত দা? বলো। এই যে আমাদের ভাইস প্রেসিডেন্ট চলে আসছেন। তুই তো প্রতিদিন ঘুমায় যাচ্ছিস, তুই তো শুনতে শুনতে আগে শুয়ে পড়ছিস। আগে শুয়ে পড়ছি দাদা। দাদা পেনাল্টি শোনার আগে শুয়ে পড়লি? একদম 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 একদম। কন্ট্রাক্টরের পেনাল্টি 115 বিবিই যা করে দিছে, কিছু করার নাই। আর 271 AA D
বললাম যে পেনাল্টি শোনার আগে শুয়ে পড়লি। এই সুজিত এই দাদা, সুজিত দা দাদা, ছিল তো দেখো তো আরে দাদা এই যে, গেঞ্জি তো দাদা নতুন গেঞ্জি মনে হচ্ছে দাদা। অমিত অমিত হ্যাঁ দাদা আমি ফোন করছি, দাঁড়ান আমি ফোন করছি। না দাদা ঢুকেছিল কিন্তু আসছে আচ্ছা, আসছে আচ্ছা, আসছে আচ্ছা, আছে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার আমি শুরু করছি। হুম। আর আমরা 5-7 মিনিট দেখে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকছে। হ্যাঁ ঢুকবে ঢুকবে, আস্তে সব ঢুকবে। না, একটা জিনিস করে নিবি, সবাই স্পিকারটা অফ করে দিয়ে যাও, স্টার্ট করে, তাহলে আউটসাইডে একদম 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 নিজে নিজে স্পিকার অফ করে দাও। আর আরেকটা জিনিস, ভিডিওটা ভালো পেতে গেলে পরে মনে হয় নিজের ছবিটা বন্ধ করে দিলে পরে ভালো এটা পাবে, ওয়েবটা ভালো হবে। একটা নাম বোঝা যাচ্ছে না। হ্যালো, Oppo A5 2020 নামটা দিলে ভালো হয়। উৎপল দা ওয়েব ক্যামেরা অঞ্জন দা কি ল্যাপটপের সামনে নাকি? না ট্যাবে। অঞ্জন বেশ সুন্দর আসছে ছবি। হ্যাঁ, ছবিটা আমি খুব তো সুন্দর সুন্দর আসছে। দেখতে পাচ্ছি, আর তুমি যে তোমাকে আমার ভালো লাগতেছে তোমার দেখে। তবে একটা জিনিস হচ্ছে, আমার মনে হয় করোনাতে অনেকে গায়েটা পরিষ্কার হয়ে গেল মনে হচ্ছে আমার। রোজ গায়ে লাগায় না তো কেউ। আমি এটা রিকোয়েস্ট করব কি সবাইকে যখনই আমরা শুরু করব অনেকবার কেন আমি স্পিকার ভিউ মধ্যে রাখবো। স্পিকার ভিউ মধ্যে রাখলে পরে যে স্পিকার আছেন ওনার ফটো দেখতে পারবো, প্রেজেন্টেশনও দেখতে পারবো। কিন্তু আমাদের যদি ওইখানের মধ্যে দিকে কেউ আনমিউট হয়ে কথা বলে বা পেছন থেকে সাউন্ড আসে তাহলে ওর ফটো চলে আসবে। আমি দাদা একটা কথা তো অমিতকে বলে দিও। অমিত অন্যান্য জায়গার থেকে শুধু এসএমএস আসছে আমার কাছে লিংকটা পাঠানোর জন্য। অমিতকে বলছি। হ্যাঁ অমিত নট ওই কিশোর মারক দিয়া ফেরতের কারোর কাছে। আমি অলরেডি আবার পোস্ট করে দিয়েছি, ওনাকে পার্সোনালি আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, ওকে, বন্ধ করে দিলাম, আর কথা বলছি না। এনিওয়ে দিস ইজ দ্য রিকোয়েস্ট কি ওয়ান্স আমরা শুরু করব তাই স্পিকার ভিউ পয়েন্টে থাকবে। সবাই কাইন্ডলি নিজের যে আছে মিউট করে দিবেন। তাইলে কি হবে কি কোনো সাউন্ড আপনার কোনো যদি সাউন্ড হয় ফোন আসলেও আপনার পিকচারটা আসবে না, স্পিকার থাকবে তারই খালি পিকচারটা আসবে, ডেলিভারেশন আসবে। তো স্পিকার পিকচারটা শোনা যাচ্ছে তো? স্পিকার সুজিতদার সাউন্ডটা শোনা যাচ্ছে না? আমি আনমিউট করছি সবাইকে। ইয়েস ইয়েস ইয়েস, অনমিউট করো। আমি আনমিউট করছি দুইজনকে। আমি মিউট করে আনমিউট করছি, সুজিত দাকে আর অমিতকে অ্যাড্রেসের জন্য। দিলীপ তো ছবিটা আসছে না তো? আমার ছবি আসবে, জি আছে। আরে তো ছবিটা তো দেখা, এতক্ষণ পর দেখলাম, কতদিন পরে। হ্যাঁ এই তো, বাহ বাহ বাহ। গুড ইভিনিং অঞ্জন দা। গুড ইভিনিং, গুড ইভিনিং। কিন্তু হাফ করো না তো? গুড ইভিনিং। হ্যাঁ হাফ করো না তো, দাড়ি অর্ধেক আছে অর্ধেক। এখন যারা যারা বা অমিতকে আমি বলছি ওয়েলকাম করার জন্য। সুজিত দা আছেন আমাদের সঙ্গে, সো কাইন্ডলি ওয়েলকাম সুজিত দা এন্ড এভরিবডি। ওয়েলকাম অ্যাড্রেস। অশোক আছেন নাকি? অশোক জয়েন করেছে? ওয়েলকাম দাদা। ওকে মুকেশ কাইন্ডলি আনমিউট ইয়োরসেলফ। ওকে ওকে। আমি সবাইকে রিকোয়েস্ট করেছি কাইন্ডলি আনমিউট, কেন আপনার একটু ছোট সাউন্ড হলে আপনার ফটো আসবে, সো ইট উইল ডিস্টার্ব দ্য প্রেজেন্টেশন।
আনমিউট না মিউট করতে বলো সবাইকে। যারা বলবে তাদেরটা আনমিউট আর সবারটা মিউট হবে। না, ওইখানে মুশকিল আছে, অনেকবার গেছে, আমি মিউট করলেও আপনারা আনমিউট করতে পারেন, সেটা প্রবলেম হয়ে যায়। ওকে, উই শুড স্টার্ট নাও। অ্যাকচুয়ালি টাইমও অনেক হয়ে গেছে, 7:45 হয়ে গেছে। ফার্স্ট অফ অল, I want to welcome all of you in this the great evening that we have arranged a webinar entire the North Bengal and Silitaba also. Silitaba means the Association of Siliguri Town and North Bengal means total North Bengal. আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে খুব বাজে ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রান করছি। সবারই হয়তো মানসিকতা বা আমরা সেই হিসাবে আমাদের প্রফেশনটাও হয়তো অফিসটাও ঠিক মতো করতে পারছি না। তো এটা আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে গ্রেট টাইম টু গ্যাদার নলেজ ফ্রম দ্য এক্সপার্টস। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে অনেকভাবে আমরা নলেজ গ্যাদার করছি। তো একটা আমাদের তো সবারই প্রিয় দাদা সুজিত দা, এবং আমরা সবাই চিনি ওনাকে, আমাদের অনেক আকাঙ্ক্ষিত দাদা, সবসময় চাই যে ওনার কাছ থেকে কিছু নলেজ নেওয়ার জন্য। কোনো সময় তো আমরা ওনাকে অফিসে গিয়েও পাই, ওভার ফোনও পাই। তো আজকে এই পিরিয়ডের মধ্যে আফটার আই থিঙ্ক 50 ডেজ, 50 দিন পরে আমরা দাদাকে হয়তো অনলাইনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমি দাদাকে ওয়েলকাম জানাই এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত মেম্বারদের আমি ওয়েলকাম জানাই এই শুভ সন্ধ্যার জন্য। এবং আমরা আজকে চেষ্টা করব আমরা ম্যাক্সিমাম কিছু এখান থেকে গ্যাদার করার জন্য। এবং তার সঙ্গে আর একটা জিনিস না শেয়ার করলে হয় না, আমরা নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে, সত্যাজিৎদা যেমন মালদা থেকে আছে, কাঞ্চনদা জলপাইগুড়ি থেকে আছে, উদয়দা আলিপুরদুয়ার থেকে আছে। তো এরকম মোটামুটি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে বা প্রত্যেকটা টেরিটরি থেকে লোকজন আছে। সবাইকে আমরা সবার সঙ্গে দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। ওকে, I will not take much more time. I want to hand over the program to the Sujitda. Sujitda, please continue this program. Thank you. Continue, please. সুব্রত দা, কাইন্ডলি আনমিউট করেন আপনাকে। আচ্ছা করে দিচ্ছি। এটা সুজিতদাকে একবার আনমিউট করে দেন। সুজিতদাকে আনমিউট করছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যালো অমিত, তোমারও আনমিউট করো, আমরা সবাই আনমিউট হচ্ছি। হ্যালো, ইয়েস সুজিত দা, ইয়েস ইয়েস। শোনা যাচ্ছে? ইয়েস দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে? ইয়েস দাদা, ইয়েস, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। সো গুড ইভিনিং ফ্রেন্ডস। গুড ইভিনিং। অ্যাকচুয়ালি এই লকডাউনের মধ্যে তো ইনকাম ট্যাক্স ভুলেই গেছিলাম। তো আমি খুবই ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট দিলীপকে, অমিতকে, হ্যাঁ, যে আমাকে কিছু বলতে বলার সুযোগ দেওয়ার জন্য, যার ফলে আবার বইটাকে ধুলো ফুলো ঝেড়ে নামিয়ে ঠামিয়ে বাজেট স্পিচ গুলোকে দেখে থেকে মোটামুটি এটা রেডি করেছি। সো ফ্রেন্ড, আমি বলিনি, আমি যতটুকু শিখতে পেরেছি পড়ে। তারপরে আমি চাইবো যে আমাদের পার্টিসিপেন্টস যারা আছে তাদের কাছে যতটুকুই নলেজ আছে তারা যেন সেটা আমাদের এই মিটিং এ শেয়ার করে, তাই না? এটা আমাদের সবাই জন্যই একটা বেনিফিশিয়াল হবে। সো আই হ্যাভ বিন ইন্টারেস্টেড with two subjects, penalty under section 270A and penalty under newly inserted provision 271 AAD. So friends, I prefer to take 271 AAD first for better understanding of 270A. 271 AAD কে যদি আগে আমরা একটু পড়ে নিই, বুঝে নিই, তারপর 270A টা দেখা যাবে যে ওই পেনাল্টি সেকশনটা কিছুই না, বা সেটা বুঝতেও আমাদের জন্য অনেক সুবিধা হবে। যেহেতু এটা একেবারেই নতুন সেকশন, সেটা একটু দেখেই বলতে হবে আমাকে। তো 271 AAD ওদের একটা সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 দুটো ভাগে ভাগ করা আছে। সাবসেকশন 1 কে বলছে যে উইদাউট প্রেজুডিস টু এনি আদার প্রভিশনস অফ দিস অ্যাক্ট দ্য সেকশন স্টার্টস উইথ দিস ফ্রেজ। মতলব কি অন্যান্য সেকশনে যাই বলা থাকুক না কেন, if during the proceeding under this act, matlab under Income Tax Act, if it is found that the books of account maintained by any person there is a false entry or an omission of any entry which is relevant for computation of total income of such person to evade tax liability, the assessing officer may direct that such person shall pay by way of penalty a sum of equal to 100%
of such false entry or omitted entry. তাহলে এটা হলো যে there must be a proceeding. Unless there is any proceeding pending before the income tax officer, penalty under section 271 AAD cannot be levied. And it can be levied simultaneously with any other provisions as contained in other sections of the Act. Second phase যেটা বলছে, second phase, that is subsection 2 of section 271D বলছে, এখানেও বলছে without prejudice to subsection 1 of section 271 AAD. অর্থাৎ 271 AAD সাবসেকশনে যাই বলা হলো না কেন, সেটা যা আছে থাকুক। তৎসত্ত্বেও যদি কোনো থার্ড পার্টি যদি এই অ্যাকোমোডেশন এন্ট্রিতে ফলস বিল দাওয়াতে যদি কোনো রকম ভাবে পরোক্ষভাবে বা যেভাবেই হোক না কোনো যদি সাহায্য করে থাকে, বুকসে ফলস এন্ট্রি করার জন্য সাহায্য করে থাকে, বা তার যদি কোনো অনুদান থাকে, তাহলে তাকেও 100% পেনাল্টি করা হবে। সেক্ষেত্রে এটা বলা যাবে না যে ভাই বেনিফিশিয়ারি যে আছে, বেনিফিশিয়ারি তো 100% ট্যাক্স দিল, তাহলে আমি কেন দিব? এটা করা হয়েছে এই কারণে যে আমরা জানি বিগত দিনে যে এন্ট্রি অপারেটর যেখানেই ধরা হয়েছে, যারা শেয়ার ট্রেডিং করতো, কমোডিটি ট্রেডিং করতো, যারা ম্যানিপুলেট করেছে, শেয়ারের প্রাইসকে রিক করেছে, করে আনডিউ অ্যাডভান্টেজ পার্টিদের দিয়েছে, এবং সেখানে ডিপার্টমেন্ট বলেছে যে আলটিমেট বেনিফিশিয়ারি যে টাকাটা ভোগ করেছে আমরা তাকে ট্যাক্স করব। বাকি লোকদের বলেছে যে না, আমি তো ভাই 20 পয়সা হারে আমি কমিশন পেয়েছি আমি এই কাজটা করার জন্য, সুতরাং আমি 10 কোটি 20 কোটি 100 কোটি টাকার যাই কাজ করে থাকি না কেন, দ্যাট ইজ নট মাই লাইবিলিটি। এর 15 পয়সা 20 পয়সা করে যা আমি কমিশন পেয়েছি তুমি আমাকে সেইটার ট্যাক্স করবে। আমি ইনকাম ট্যাক্সের কথা বলছি, কিন্তু সিন্স ইনকাম ট্যাক্স ইজ ডাইরেক্ট ট্যাক্স and tax can be imposed on real income only. তো ডিপার্টমেন্ট ইভেন কোর্ট ওটাকে অ্যাকসেপ্ট করেছে যে এই লোকটা ট্রানজাকশন 100 কোটি টাকা করেছে, কিন্তু ওর এখান থেকে কামাই কত টাকা করেছে, বিং এ মিডল ম্যান। এইখানে কিন্তু 271 AAD তে ভেরি স্পেসিফিক প্রভিশন নিয়ে আসা হলো যে তুমি মিডল ম্যান হিসেবে তুমি ক টাকা কামিয়েছো, তুমি 1 টাকাও কামিয়েছো কিনা আমার জানার দরকার নেই। তুমি পরোক্ষ ভাবে যদি কোনো রকম সাহায্য করে থাকো, তুমি যদি কোনোভাবেই ইনভলভ হয়ে থাকো, ইভেন তুমি চার্টার অ্যাকাউন্টেন্ট হও, অ্যাডভোকেট হও, তুমি মিডল ম্যান হও, ব্রোকার হও, হোভার ইউ আর, তোমাকেও কিন্তু 100% পেনাল্টি এর মধ্যে পেমেন্ট করতে হবে। নাও ফলস এন্ট্রি যেটা আছে, ফলস এন্ট্রি বলতে কি বোঝায়, এক্সপ্লানেশন আছে 271 AAD, সেই এক্সপ্লানেশনে 3টি ইনস্ট্যান্স দেওয়া আছে, এন্ড দ্যাট ইজ ইনক্লুসিভ নট এক্সহস্টিভ। এছাড়া আরো হতে পারে। বলছে যে ফলস এন্ট্রি ইনক্লুডস ইউজ অর ইন্টেনশন টু ইউজ, এটাকে আমাদের নোট করতে হবে। ফলস এন্ট্রি ইউজ করলেও ফলস এন্ট্রি, যদি ইন্টেনশন থাকে ইউজ করার তাইলেও ফলস এন্ট্রি। কি? ফোর্সড or falsified documents such as a false invoice, or in general a false piece of documentary evidence or invoice in respect of supply or receipt of goods or services or both, issued by the person or any other person without supply of or receipt of such goods or services or both. আর একটা হলো যে invoice in respect of supply or receipt of goods or services or both to or from a person who does not exist. তাইলে এটাকে ফলস এন্ট্রি বলা যায়। পেনাল্টি প্রভিশনে আমরা জানি পেনাল্টি ইজ এ কোয়াসি জুডিশিয়াল প্রসিডিং। তোমার পেনাল্টিটা দেখা যায় যে যতক্ষণ আমি অফেন্স কমিট না করব, আমি যতক্ষণ অপরাধটা না করব, ততক্ষণ আমার উপরে পেনাল্টি কিন্তু হবে না। কিন্তু এখানে আইনের মধ্যে বলছে যে তুমি ফলস এন্ট্রি বা ফলস ডকুমেন্ট তুমি ইউজ করো, বা তোমার যে ইন্টেনশন থাকে ইউজ করার, তাইলেও পেনাল্টি এখানে ইম্পোজ করা হবে। অর্থাৎ জেনারেল যে প্রিন্সিপাল আছে পেনাল্টি, তার থেকে অনেক 100 গুণ 1 লক্ষ গুণ আগে চলে গেছে ডেফিনিশন। অপরাধ করনি, মেয়ার ইন্টেনশন, তোমাকে পেনালাইজ করা হবে। কি পেনালাইজ করা হবে? 100% অফ ট্যাক্স। আমরা যদি দেখি যে কিছু লোক এক জায়গায় জড়ো হয়েছে, উদ্দেশ্য কি? ডাকাতি করবে, তাকে ধরে ফেলা হয়েছে, তাকে ডাকাতির যে চার্জ, মার্ডারের যে চার্জ, সেটা তো দেওয়া হয় না,
বা সেই সাজাও তার হতে পারে না। সাজা তার হবেই বিকজ তার একটা ম্যাল ইন্টেনশন ছিল, কিন্তু সাজাটা অনেক রিডিউসড অ্যামাউন্টে হবে, রিডিউসড কোয়ান্টামে হবে। এখানে কিন্তু বলছে মেয়ার ইন্টেনশন ইজ সাফিসিয়েন্ট টু লেভি পেনাল্টি, দ্যাট ইজ 100% অফ দি ফোর্সড ডকুমেন্ট ইন্টেন্ডেড টু বি ইউজড। আমরা যদি পুরো সেকশনটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে যে প্রথমে কি বলছে, যে এ সেকশন বলছে উইদাউট প্রেজুডিস টু এনি আদার প্রভিশনস। হেন্স দি ইন্টেনশন অফ দি লেজিসলেচার যেটা আছে সেটা হচ্ছে যে এই ইনকাম ট্যাক্স অ্যাক্টে অন্য ধারায় যেখানেই পেনাল্টি থাকুক না কেন, সে পেনাল্টি যেখানে লাগার সেটা লাগবে, কিন্তু 271A পেনাল্টিও তার সাথে লাগবে। আমরা যদি সেকশন 270A যেটা আমাদের এখন নর্মাল পেনাল্টি আছে, যে 271(1)C যে আগে আমাদের পেনাল্টিটা ছিল, দ্যাট হ্যাজ বিন স্ক্র্যাপ ফ্রম অ্যাসেসমেন্ট ইয়ার 1718 থেকে আমাদের 270A পেনাল্টি হয়েছে। তো কেন 271(1)C কে স্ক্র্যাপ করা হলো? তার অনেক রিজন আছে। 271(1)C তে বেশিরভাগ পেনাল্টি গুলোই খারিজ হয়ে যাচ্ছিল ফর রং ইস্যুয়েন্স অফ শো কজ নোটিশ। 274 এ যে শো কজ নোটিশ ইস্যু করা হতো, সেই শো কজ নোটিশের মধ্যে ডিপার্টমেন্টের অফিসাররা, এত এক্সপিরিয়েন্সড অফিসার, এত বছর ধরে 271(C আছে, এত জাজমেন্ট আছে, তৎসত্ত্বেও 274 এর যে নোটিশ ইস্যু করা হতো তাতে দুটো চার্জই স্পেসিফাই করতো নর্মালি উইদাউট স্ট্রাইকিং অফ দি ইরেলেভেন্ট পোর্শন অফ দি চার্জ। কি ছিল 274 এর মধ্যে? যে for concealment of income or for furnishing of inaccurate particulars of income. কোর্ট বলল যে ভাই তুমি চার্জ তোমার স্পেসিফিক নেই, সুতরাং দুটো চার্জ একটা অফেন্সের জন্য কখনোই লাগতে পারবে না, সুতরাং তোমার নোটিশ ইজ ইনভ্যালিড, অ্যান্ড ইনভ্যালিড নোটিশের উপরে তোমার পেনাল্টি সার্ভাইভ করবে না। এর জন্য হাজার হাজার পেনাল্টি, যেটা জেনুইন পেনাল্টি, সেটা সেই সমস্ত পেনাল্টি ডিপার্টমেন্ট হেরে যায়। তারপরেও ডাইভার্জেন্ট ভিউজ অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি বললো? প্রথমে দিলীপ এন্ড সরাফস কেস 2007 এ বললো 271(1)C পেনাল্টি যখন করতে হবে তখন মিনস রেয়া অর্থাৎ ক্রিমিনাল স্টেট অফ মাইন্ড শুড বি দেয়ার। জাস্ট এক বছর পরে 2008 এ ধর্মেন্দ্র টেক্সটাইলের কেসে সুপ্রিম কোর্ট বলল যে না, মিনস রেয়া এখানে কোনো দরকার নেই, ক্রিমিনাল স্টেট অফ মাইন্ডের কোনো দরকার নেই, সিন্স ইট ইজ এ সিভিল লাইবিলিটি, অ্যাডিশন যদি থাকে দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু লেভি পেনাল্টি। তো দিলীপ এন্ড সরাফের যে কেসের ডিসিশন হয়েছিল যে মিনস রেয়া লাগবে পেনাল্টি করতে, এটা ঠিক নয়। জাস্ট পরের বছর 2009 রাজস্থান স্পিনিং মিলের কেসে সুপ্রিম কোর্ট আবার বলল যে ল laid down in the Dharmendra textile is not a good law, that is a bad law. Means রিয়া লাগবে। তারপরে ফাইনালি রিলায়েন্স পেট্রোলিয়ামের কেস, দিস ইজ ল্যান্ডমার্ক জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট ইন 2010, যেখানে বললো এভরি অ্যাডিশন ডাজ নট অটোমেটিক্যালি ওয়ারেন্ট পেনাল্টি, অনলি ফলস এন্ট্রি অর ফলস ক্লেম যদি থাকে, যেটার মধ্যে মিনস রিয়া বা ক্রিমিনাল ইন্টেনশন যেখানে আছে, ফলস ক্লেম কেউ যদি করে তো নিশ্চয়ই জেনে শুনে সে করেছে, তাহলে তার ক্রিমিনাল ইন্টেনশন আছে, সেটা দ্যাট মে ওয়ারেন্ট ফর পেনাল্টি আন্ডার সেকশন 271(C). কিন্তু রং ক্লেম কোনো যদি হয়, কোনো একটা রং ক্লেম করেছে, একটা রং ক্লেম করেছে, তার কাছে সেই ক্লেমের সপক্ষে সবকিছুই আছে, বাট দ্যাট ক্লেম আলটিমেটলি not survived in the court of law, in the judicial proceeding. For that reason, penalty করা যাবে না। তো ডিপার্টমেন্ট সোজা 271(1)C কে স্ক্র্যাপ করে দিল, স্ক্র্যাপ করে দিয়ে 270A কে নিয়ে আসলো। 270A তে কি বলছে? আমি 270A টাকে ধরেই নিই একবার। 270A তে কি বলছে? যদি অ্যাসেসড ইনকাম আন্ডার সেকশন 143(3) যদি প্রসেসড ইনকাম থেকে, অর্থাৎ যেখান থেকে আমাদের ইন্টিমেশন ইস্যু হয়, প্রসেসড ইনকাম থেকে, নট রিটার্ন ইনকাম, মাইন্ড, প্রসেসড ইনকাম থেকে যদি বেশি হয়, তাইলে যে টাকাটা বেশি হবে তার যে ট্যাক্স হবে তার 50% আমাকে পেনাল্টি দিতে হবে। আমি রিটার্ন ফাইল করলাম 5 লক্ষ টাকায়, তার মধ্যে আমার কিছু
ক্লেম ছিল, কিছু ডিডাকশন ছিল, সেটা প্রসেসিং এ সিপিসি আমার কিছু অ্যালাউ করলো না। অ্যালাউ না করলে আমার ইনকামটাকে 6 লক্ষ টাকা করে দিল, যার এগেইনস্টে আমি আপিল ফাইল করলাম না। এখন আমার রিটার্নটা স্ক্রুটিনিতে ফিক্স হলো। রিটার্নটা স্ক্রুটিনিতে ফিক্স হওয়ার পরে আমার ইনকাম অ্যাসেস হলো 8 লক্ষ টাকা দিয়ে। এই 8 লক্ষ টাকা দিয়ে যখন ইনকাম আমার অ্যাসেস হলো আন্ডার 143 তে, তাহলে আমার রিটার্ন ইনকামের সঙ্গে ডিফারেন্স হলো 3 লক্ষ টাকা। কিন্তু আমাকে পেনাল্টি পে করতে হবে যে আমার প্রসেসড ইনকাম যেটা ছিল 143(1) এ 6 লক্ষ টাকা মাইনাস অ্যাসেসড ইনকাম 8 লাখ, 2 লক্ষ টাকার উপরে যে ট্যাক্স হবে সেটা। এখানে অ্যাডিশনটার জন্য কিসের জন্য অ্যাডিশন হয়েছে? এস্টিমেটেড অ্যাডিশন হয়েছে। আগে যেমন 271(1) সি তে ছিল যে এস্টিমেটেড অ্যাডিশন পেনাল্টি হবে না। এখানে কিন্তু স্টেট ওয়ে বলে দিল ক্রিমিনাল ইন্টেনশনের কোনো গল্পই নেই। অ্যাডিশন হয়েছে, ডিফারেন্স হয়েছে, তার উপরে তোমাকে পেনাল্টি দিতে হবে। আবার যদি কোনো লোক রিটার্ন না ফাইল করে, তাইলে তার যদি অ্যাসেসমেন্ট হয়, তাহলে থ্রেশহোল্ড যেটাকে থাকে, মিনিমাম ট্যাক্স হুইচ ইজ মার্জিনাল রিলিফ যেটাকে বলি আমরা, ইন কেস অফ ইন্ডিভিজুয়াল 2.5 লক্ষ টাকা, ফার্মের ক্ষেত্রে 0, কোম্পানির ক্ষেত্রে 0। তো সেই যে মিনিমাম থ্রেশহোল্ড লিমিট যেটা আছে, সেটা মাইনাস করে অ্যাসেস ইনকামের যে টাকাটা হবে তার 50% পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে রিটার্ন আমি তো ফাইল করলাম না, হ্যাঁ, কিন্তু আমি যদি 147 এ রিটার্ন ফাইল করি, আমার 148 এর নোটিশ আসলে 147 এ রিটার্ন ফাইল করি, তাহলে কি হবে? এটাকে ইনিশিয়াল 270 এ তে এটাকে এর সম্বন্ধে কোনো প্রভিশন ছিল না। 2019 এর ফাইন্যান্স অ্যাক্টে এটা সম্বন্ধেও ঢুকিয়ে দিল উইথ রেট্রোস্পেক্টিভ ফ্রম এফেক্ট ফ্রম 1417, দ্যাট ইজ ফ্রম অ্যাসেসমেন্ট ইয়ার 1718। তার মধ্যে বলল যে 147 এ কেউ যদি ফার্স্ট টাইম রিটার্ন দেয়, তাইলেও তাকে থ্রেশহোল্ড লিমিট, আর্গুমেন্ট ছিল, ডিপার্টমেন্টের আর্গুমেন্ট ছিল বিভিন্ন এক্সপার্টের, যে 147 এ যদি রিটার্ন দেওয়া হয়, সিন্স 147 ইজ নট ফর দি বেনিফিট অফ দি এসএসসি, অ্যাজ পার সান ইঞ্জিনিয়ারিং কেস অফ সুপ্রিম কোর্ট, তো এন্টার ইনকাম যেটা হবে তার উপরে 50% ট্যাক্স পে করতে হবে। বাট ডিপার্টমেন্ট আলটিমেটলি অ্যামেন্ডমেন্ট করেছে 2019 এর ফাইন্যান্স অ্যাক্টে উইথ এফেক্ট ফ্রম 1/4/2017, এবং বলেছে 147 এর রিটার্নে যদি কেউ ফার্স্ট টাইম পেমেন্ট দেয়, তাহলে সেখানে ওই টাকাই তার হবে, কি থ্রেশহোল্ডটা সে মাইনাস করবে যদি সে এলিজিবল হয়। এখন যদি হয় রিঅ্যাসেসমেন্ট, আমার একবার 143 তে অ্যাসেসমেন্ট হয়ে গেছে, 143 তে নাও আমাকে 147 এ আবার অ্যাসেসমেন্ট হচ্ছে, বা 147 এই আমার একবার অ্যাসেসমেন্ট হয়েছে, আমাকে আবার 148 এর নোটিশ এসছে। রিঅ্যাসেসমেন্টের ক্ষেত্রেও বলছে যে আগে যে অ্যাসেসমেন্ট হয়েছিল 143 তে বা 147 এ, পরবর্তীকালে যখন রিঅ্যাসেসমেন্ট হবে 147 এ, তাহলে এখন যে অ্যাডিশনাল ইনকামটা ধার্য হবে তার উপরে 50% যা ট্যাক্স হবে তার 50% দিতে হবে। ফেয়ার এনাফ। এখন সেকশন 270 এ সেকশন 8 বলছে যে এই আন্ডার রিপোর্টেড ইনকাম, যেটা আন্ডার রিপোর্টেড ইনকাম বলি আমরা এটাকে, আন্ডার রিপোর্টেড ইনকামটা যদি কোনো কারণে এসএসসির মিসরিপোর্টিং এর জন্য হয়, অর্থাৎ এসএসসি কোনো কিছু লুকিয়ে গেছে, এসএসসি কোনো কিছু দেখায়নি, বা এসএসসি ডিড নট কাম ফেয়ার হ্যান্ড, তাহলে এই মিসরিপোর্টেড ইনকামটা, আন্ডার রিপোর্টেড ইনকামটা মিসরিপোর্টেড ইনকাম হিসেবে ট্রিট করা হবে, এবং সেক্ষেত্রে মিসরিপোর্টেড ইনকামিং এর 200% ট্যাক্স করা হবে, জাস্ট 4 টাইমস। যেটা 50% ট্যাক্স ছিল সেটা 200% হবে, তার মানে 4 টাইমস। অ্যান্ড মিসরিপোর্টেড ইনকাম কি, সেটা 270A সাবসেকশন 9 এ পরিষ্কার করে লিখে দিয়েছে যে মিসরিপোর্টেড ইনকাম হচ্ছে যে কোনো ফলস এন্ট্রি যদি বুকসের মধ্যে লেখা হয়, তাহলে সেটা মিসরিপোর্টেড ইনকাম। যদি কোনো ইনভেস্টমেন্ট বা খরচা যদি বুকস থেকে মিস হয়ে যায়, দ্যাট ইজ অমিশন, দ্যাট ইজ এ মিসরিপোর্টেড ইনকাম। এবং যদি কোনো খরচা ক্লেম করা হয়, তার সাপোর্টে যদি কোনো বিল না থাকে, তাহলে সেটা মিসরিপোর্টেড ইনকাম। সো ফ্রেন্ড, we may take note of the provisions of subsection 9 of section 270A. 270A তেও বলেছে যদি কোনো এন্ট্রি থাকে, ফলস এন্ট্রি থাকে বুকস অফ অ্যাকাউন্টের মধ্যে, that will be treated as misreported income and that will attract 200% tax. যদি কোনো ইনভেস্টমেন্ট, যদি কোনো খরচ যদি
স্লিপ হয়ে যায়, অমিট হয়ে যায় বুকসের মধ্যে থেকে, যদি আমি না লিখি, যদি ওটাকে ইচ্ছা করে না লিখি, তাইলে সেটার জন্যও আমাকে পেনাল্টি পে করতে হবে। এবং আমার কাছে যে খরচগুলো আমি ক্লেম করব তার সপক্ষে যদি আমার কাছে বিল ভাউচার না থাকে, তাইলে সেটাকে ফলস ক্লেম হিসেবে ধরা হবে এবং তার উপরে আমাকে 200% পেনাল্টি করা হবে। সো why this penalty again 271 AAD, যেখানে নাকি একই কথা বলছে, হ্যাঁ, যে কেউ যদি ফলস এন্ট্রি বুকসের মধ্যে করে তাহলে তাকে পেনাল্টি করা হবে, কিন্তু এখানে পেনাল্টির অ্যামাউন্টটা হচ্ছে 100% অফ দি বিল অ্যামাউন্ট। হ্যাঁ, বা কেউ যদি এন্ট্রি না করে, হ্যাঁ, তাহলেও তাকে পেনাল্টি করা হবে। বা কেউ যদি এখানে কিছু জিনিস আছে, কেউ যদি মালপত্র না পায়, মালপত্র না নিয়ে যদি খালি বিল নেয়, হ্যাঁ, তাহলে করা হবে। এবং যদি যে পার্টি বিক্রি করেছে তার যদি এক্সিস্টেন্স না থাকে তাহলেও পেনাল্টি করা হবে। তো এখন আমাকে একটা লোক মাল সেল করলো, মাল সেল করার পরে আমি তাকে সব চেকে পেমেন্ট করলাম, সবকিছু করলাম, করার পরে যাওয়ার পরে 2 বছরের পরে আবার ফাইল ডিসপুট নিতে আসলো এবং সেই লোকটা ইন দি মেন টাইম তার বিজনেস ক্লোজ করে দিয়েছে। তার বিজনেস ক্লোজ করে দিয়ে সে রাজস্থানে গেছে না, পাঞ্জাবে গেছে না, হরিয়ানায় গেছে, আমি জানি না। আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কারণ আমার তার সঙ্গে আর কনস্ট্রাকটিভ বিজনেস হয়নি। এখন অ্যাসেসমেন্ট স্টেজে গিয়ে সেই লোকটা তো নন এক্সিস্টেন্ট। আমাকে তো পেনাল্টি 100% দিতে হবে আমার জেনুইন ট্রানজাকশনের উপরে। ঠিক আছে, কিন্তু একই অফেন্সের জন্য 271 AAD তে পেনাল্টি ধার্য করা হবে এবং 271 AAD বলছে যে উইদাউট প্রেজুডিস টু এনি আদার প্রভিশনস অফ দিস অ্যাক্ট। অর্থাৎ 270 এ তো একই অফেন্স আছে, তার জন্য আমাকে পেনাল্টি করছে ট্যাক্সের 200%। সে ট্যাক্স যদি আমার 30% হয়, তার 200%, 60% পেনাল্টি, 30% ট্যাক্স, 100%, সরি 90%। হ্যাঁ, আর এখানে আমার হলো 100%। তাহলে আমাকে একটা ট্রানজাকশনের উপরে আমাকে পে করতে হচ্ছে কত? কারণ অ্যাসেসমেন্টে তো আমাকে যেটা ফলস এন্ট্রি আছে তার তো অ্যাডিশন হবেই, সেই অ্যাডিশনের উপর আমাকে ট্যাক্স পে করতে হবে। তাহলে আমাকে আলটিমেটলি আমাকে 190% পেমেন্ট করতে হবে। তাহলে এটা কি হলো? যে একই অফেন্সের জন্য একটা লোককে দুইবার পেনালাইজড করা হলো। ফ্রেন্ডস, if we go through clause 2 of article 20 of our constitution, which says that a person cannot be prosecuted and punished twice for a same offense. আর্টিকেল 20 আমাদের বলছে যে এটা হবে না। সেম আর্টিকেল 20 যে প্রভিশন আছে সেটা সেকশন 300 অফ সিআরপিসি তে কভার করা আছে। এখানেও বলছে যে একই অপরাধের জন্য একটা মানুষের দুবার সাজা হবে না। আমরা অনেক সময় শুনেছি, হ্যাঁ, অনেক সিনেমাতে শুনেছি, হিন্দি সিনেমায় শুনেছি যে ঠিক আছে চলো একবার মার্ডার করেছি সেটা আরো একবার করে দিই, তাতে কি হয়েছে, দুবার তো ফাঁসি হবে না। অর্থাৎ একটা যে অফেন্স আছে তার জন্য বা একটা মিসডিড যেটা আছে তার জন্য দুবার সাজা হয় না। কিন্তু এই যে আমাদের প্রভিশন আছে 271 AAD, এটাতে কিন্তু তাই বলছে যে আমাদের দুবার সাজা হবে। দিস ইজ এগেইনস্ট আওয়ার কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টও প্রচুর কেসে এই কনস্টিটিউশনকে উল্লেখ করে বলেছে যে না, দুবার সাজা হবে না একই অফেন্সের জন্য। তো এই যে একটা জায়গা আছে, এই জায়গাটা একটা চ্যালেঞ্জের জায়গা। এই জায়গাটার জন্য প্রচুর লিটিগেশন হবে, প্রচুর কেস কাভারি হবে। হ্যাঁ, ডিপার্টমেন্ট এটা জেনেই করেছে। ডিপার্টমেন্ট কেন জেনে করেছে? যে অতীতে অনেকগুলো কেস এই ডাবল জিওপ্রেডি যেটাকে বলা হয়, ডাবল জিওপ্রেডির জন্য অনেক কেস কন্টেস্ট হয়েছিল। তার মধ্যে একটা কেস আমি বলি যে 276B যে প্রসিকিউশন হয়, তার মানে কেউ যদি টিডিএস কাটে, টিডিএস কেটে যদি ঠিক সময় সে জমা না দেয়, তাইলে তার এগেইনস্টে 276B এর প্রসিকিউশন হতে পারে। পার্টনারশিপ হলে পরে যারা পার্টনার্স আছে, কোম্পানি হলে পরে ডাইরেক্টরস আছে, ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে 276B এর প্রসিকিউশন হয়। দ্যাট ইজ অফেন্স হিসাবে ধরা আছে আমাদের অ্যাক্টের মধ্যে। তো একটা কেসে এরকম ভাবে আর্গুমেন্ট না হলো যে ভাই আমি তো টাকা জমা করে দিয়েছি লেটার অন, আমি ইন্টারেস্ট পেমেন্ট করে দিয়েছি এবং আমার উপরে 271 ক্যাপিটাল সি যে পেনাল্টি ধার্য করা হয়েছিল আমি তাও পেমেন্ট করে দিয়েছি। সো হোয়াই আই শুড বি প্রসিকিউটেড এগেইনস্ট ফর দ্য সেম অফেন্স? দিস ইজ এগেইনস্ট দি রুল অফ ডাবল জিওপার্ডি। তো কোর্ট বলছে নো, দিস ইজ নট হিট বাই দি রুল অফ ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি কেনটা? বলছে তুমি তো পেনাল্টি পেমেন্ট করেছো, ট্যাক্স এবং ইন্টারেস্ট দিয়েছো, বিকজ দ্যাট দোজ আর ইউর ডিউজ।
ওটা তোমাকে দিতেই হতো, তুমি ট্যাক্স দিয়েও নিয়েছো, তুমি কি ইন্টারেস্ট দিয়েছো, এন্ড পেনাল্টি তুমি যেটা দিয়েছো, পেনাল্টি দিয়েছো, তার জন্য প্রসিকিউশন কেন অফ হবে? প্রসিকিউশন তো অফ হবে না, কারণ সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টেও যখন সাজা শোনানো হয়, একটা লোককে 10 বছর সাজা শোনানো হলো, সঙ্গে 1 লক্ষ টাকা ক্যাশ জরিমানা, অর্থাৎ সাজার সঙ্গে তো জরিমানাও শোনানো হয়। তো সুতরাং এখানে তোমার যে জরিমানা হয়েছে, যে পেনাল্টি হয়েছে, তার জন্য তোমার সাজা ড্রপ হবে না। এটা গেল একটা কেস। আরো একটা কেস আছে, কিছু কেসে এই ধরনেরই সব কেস অলমোস্ট। হ্যাঁ, কেউ বলছে যে না, আমি তো পেনাল ইন্টারেস্ট পেমেন্ট করেছি, সুতরাং আমি আবার কেন পেনাল্টি পে করবো? প্রসিকিউশনের কেস না, বলছি আমি তো পেনাল্টি ইন্টারেস্ট পেমেন্ট করেছি, 234 ABC পেনাল্টি পেমেন্ট করে দিয়েছি, সুতরাং আমি আবার পেনাল্টি কেন দিতে যাবো? হ্যাঁ, ফর দি সেম অ্যাডিশনে। তখন বলছে না, ওটা হবে না। ইন্টারেস্ট ওই একই লজিক, ইন্টারেস্ট তুমি ট্যাক্সের উপরে দিয়েছো, পেনাল্টি ইজ অলটুগেদার সেপারেট থিং, সুতরাং ডাবল জিওপেডির গল্প নেই। Perhaps keeping in mind all those judgments of the courts, the department বোধ হয় জেনে শুনেই এটা নিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে যে পেনাল্টি পেনাল্টি ইজ দি বেসিস, পেনাল্টি একটা বেসিস, অফেন্সের একটা বেস। হ্যাঁ, আমরা যদি কেসি বিল্ডার্সের কেস ধরি, সুপ্রিম কোর্টের কেসি বিল্ডার্সের কেসে সুপ্রিম কোর্ট বলেছেন যে যদি একটা লোকের এগেইনস্টে প্রসিকিউশনের 276C তে বা 277 বা 278 এ যদি প্রসিকিউশন হয়, প্রসিকিউশন যে অফেন্স যেটা করেছে তার জন্য তার 6 মাস জেল হতে পারে, 7 বছর জেল হতে পারে, এবং সাইমালটেনিয়াসলি তার এগেইনস্টে পেনাল্টিও কিন্তু ডিপার্টমেন্ট করেছে। কি হচ্ছে? ফলস এন্ট্রি আছে, বুকসের মধ্যে অ্যাডিশন হয়েছে, 68 এ অ্যাডিশন হয়েছে, আমি ট্যাক্স পেমেন্ট করিনি, তো প্রথমে তো আমার পেনাল্টি হয়, পেনাল্টি ইনিশিয়েট করে, দেন ডিপার্টমেন্ট প্রেফার্স ফর প্রসিকিউশন। যদিও সব কেসে করে না, ইদানিং কালে ডিপার্টমেন্টের খুবই একটা হিড়িক হয়েছিল যে সব কেসে আমরা প্রসিকিউশন করব, বিশেষত শিলিগুড়ির যে কমিশনার আছে তার এটাই ছিল যে প্রসিকিউশন করো। কিন্তু আলটিমেটলি যে প্রসিকিউশনের গাইডলাইন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট চেঞ্জ করে দিয়েছে যে প্রসিকিউশন সব কেসে করা যাবে না, 25 লক্ষ টাকা ট্যাক্স এনরোলমেন্ট থাকতে হবে এবং আরো অন্যান্য ইস্যু। তো এই কেসি বিল্ডার্স এর কেসে হচ্ছে সুপ্রিম কোর্ট বললো যে যদি পেনাল্টিটা যদি ড্রপ হয়ে যায়, যদি পেনাল্টিটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু ভেরি এসেন্স অফ দি অফেন্স যেটা ছিল সেটা কিন্তু আর এক্সিস্ট করে না, সেটা কিন্তু থাকছে না। অর্থাৎ আমার পেনাল্টিটাই তো ড্রপ হয়ে গেল, আমার একটা বুকসের মধ্যে 69 এর অ্যাডিশন হয়েছে, মানে কি আমি একটা ইনভেস্টমেন্ট করেছিলাম, ভাই আমার একটা আনডিসক্লোজ ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেটা হচ্ছে আমার অ্যাসেসমেন্টে ধরা পড়েছে, 69 এর অ্যাডিশন হয়েছে, 69 এর অ্যাডিশন হয়ে যাওয়ার পরে আমার পেনাল্টি, আগেকার কথা যদি বলি 271(1)(c) আমার পেনাল্টিও হয়েছে, এবং ডিপার্টমেন্ট কিছুদিন পরে আমার এগেইনস্টে প্রসিকিউশনে পাঠিয়ে দিল ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল কোর্টে আমি হচ্ছে বেল ফেল দিয়ে বসে থাকলাম, বা ক্রিমিনাল কোর্টে যখন আমার এগেইনস্টে কমপ্লেন গেল, তার আগেই যদি আমার পেনাল্টি যদি ড্রপ হয়ে গিয়ে থাকে, দেন আই ক্যান টেক দি প্লি যে আমার যে ভেরি এসেন্স অফ অফেন্স যেটা আছে সেটাই ডিপার্টমেন্ট নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে বাই ড্রপিং বাই পেনাল্টি প্রসিডিং। সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যাপ্রুভড দিস ভিউ এবং বলেছে যে যদি তোমার পেনাল্টি ড্রপ হয়ে যায় তাহলে তোমার আর প্রসিকিউশন হবে না। বাট অ্যাট দি সেম টাইম এটা কখনোই বলেনি যে পেনাল্টি হলে পরে প্রসিকিউশন হবে না। তো যে সমস্ত কেসগুলো কোর্টের সামনে ছিল সেটা হচ্ছে দুটো আলাদা অফেন্স, কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে হচ্ছে কি যে একই অফেন্স এবং একই সেট অফ ফ্যাক্ট। রং এন্ট্রি ইন দি বুকস অফ অ্যাকাউন্ট বা ফলস এন্ট্রি বুকস অফ অ্যাকাউন্ট, অমিশন ইন দি বুকস অফ অ্যাকাউন্ট 270A তেও আছে, 271A তেও আছে, তাহলে এখানে কেন ডাবল জিওপ্রেডি অ্যাট্রাক্ট করবে না? হ্যাঁ, আমার হিসাবে এইখানেই একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে এই 271AAD এর কেস। এখন ধরে নিলাম যে ডাবল জিওপ্রেডি হয়তো বেনিফিট আমরা পাবো না, তাহলে তো আমাকে তো ভাবতে হবে যে আমি তো দুটো যে পেনাল্টি দেবো, সে দুটো পেনাল্টি থেকে তো দিলে পরে তো আমি অবশ্যই খারাপ হয়ে যাবে। তাহলে এই পরিস্থিতির মধ্যে যতটুকু আইন আমাকে বলছে তার মধ্যে থেকে আমি কতটা সেফ হতে পারি, এখানে আমি আবার বলবো যে আমরা 270A সাবসেকশন 11 যদি আমরা পড়ি, তাহলে সেখানে বলছে যে যদি কোনো অ্যাডিশন অন্য কোনো পেনাল্টির আধার হয়, তাইলে পেনাল্টি আন্ডার সেকশন 270A তে আর লাগবে না। তার মানে যে যখন আমার 115BBE তে আমার এডিশন হয়, তাহলে ন্যাচুরালি পেনাল্টি 271AAC তে হয়। যখন 271AAC তে হয় তখন 270 ক্যাপিটাল A তে আর পেনাল্টি হয় না বাই ভার্চু অফ স্পেসিফিক প্রভিশন আন্ডার সাব সেকশন 11 অফ সেকশন 270A। সেম লজিক
সেম থিং ক্যান বি ক্লেমড হিয়ার। কিন্তু এখানে কি আছে, যদি আমার 271 AAD পেনাল্টি আগে হয়, তাইলেই আমি গিয়ে ওখানে ডিপার্টমেন্টকে বলতে পারি, অ্যাসেসিং অফিসারকে বলতে পারি যে ভাই আমার তো সেম জিনিস, যে অ্যাডিশন, যে বুকসের মধ্যে রং এন্ট্রি ছিল, যে ফলস এন্ট্রি ছিল, তার জন্য আই হ্যাভ অলরেডি বিন পেনালাইজড। তো সুতরাং সে আবার হবে না। কিন্তু যদি 270 এর পেনাল্টি আগে হয় এবং 271 AAD নতুন সেকশনের পেনাল্টিটা পরে হয়, এখানে তো কোনো প্রহিবিশন নেই। এখানে আরো বলছে যে উইদাউট প্রেজুডিস টু এনি প্রভিশনস। তার মানে ওখানে পেনাল্টি লেগেছে, তোমার এখানে আবার পেনাল্টি লাগবে। এখন বলছে যে 270 এতে বলছে যে অন কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট কিন্তু পেনাল্টি হবে। অর্থাৎ আমাকে কোয়ান্টিফাই হতে হবে অ্যাডিশন যতক্ষণ না কোয়ান্টিফাই হয় তখন তো আমরা 50% পেনাল্টি বা 200% পেনাল্টি জায়গা নেই। কিন্তু এখানে 271 AAD তে বলছে যে পেনাল্টির জন্য কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিট হওয়ার কোনো দরকার নেই, পেন্ডিং প্রসিডিং এ পেনাল্টি হতে পারে। যেমন আগে আমাদের 271 স্মল বি যে ছিল, অর্থাৎ নন কমপ্লায়েন্স অফ নোটিশ আন্ডার সেকশন 142(1) অর 143(2), যে যদি নন কমপ্লাই করে তাহলে 10,000 টাকা পেনাল্টি হতো। এখন যেটা 271 মোস্ট প্রবাবলি ডবল এতে এসছে। তো সেখানেও কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিটের কোনো দরকার নেই, অর্থাৎ অফেন্স ডান, অফেন্স কমপ্লিট, অর্থাৎ পেনাল্টি হবে। সুতরাং এখানেও যদি অ্যাসেসমেন্ট প্রসিডিউরে যদি একটা ধরা পড়ে যে আমার একটা ফলস এন্ট্রি আছে এবং অমিটেড এন্ট্রি আছে, অমিটেড এন্ট্রি কেমন করে ধরা পড়বে সেটা আমি পরে বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 271 AAD ডিপার্টমেন্ট কিন্তু খুব উদ্গ্রীব হবে যে ভাই আপনার 271 AAD পেনাল্টি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের এখানে উচিত হবে যে ডিপার্টমেন্ট যদি 271 AAD পেনাল্টি ডিউরিং দি কোর্স অফ অ্যাসেসমেন্ট লাগায়, তা আমাদের বাধা দেওয়াটা উচিত হবে না। তাই তুমি পেনাল্টি লাগিয়ে দাও, সো দ্যাট আফটার কমপ্লিশন অফ অ্যাসেসমেন্ট যখন 270 A সেম অফেন্সের জন্য আবার পেনাল্টি হবে 200% অফ ট্যাক্স, তখন আমরা এই প্লি নিতে পারবো যে আমি অলরেডি ওখানে পেনাল্টি হয়ে গেছে। আর এখানে 271 AAD এর এগেইনস্টে যে পেনাল্টি হচ্ছে তার এগেইনস্টে তো আমি আপিলে যাবই। সো নাও এখানে আরেকটা জিনিস আসছে যে প্রসিডিং মাস্ট বি পেন্ডিং বিফোর AO। এখন ইনকাম ট্যাক্সের প্রসিডিং কি? ইনকাম ট্যাক্সের প্রসিডিং অ্যাসেসমেন্ট একটা প্রসিডিং, রেকটিফিকেশন একটা প্রসিডিং, পেনাল্টি একটা প্রসিডিং, সার্চ অ্যান্ড সিজার একটা প্রসিডিং, 263 তে ইনকাম রিভাইজ হচ্ছে সেটা একটা প্রসিডিং, 251 এ অ্যাপিল হচ্ছে অ্যাপিলের একটা প্রসিডিং, এভরিথিং আর প্রসিডিং। 270 ক্যাপিটাল এতে বলছে পেনাল্টি কে ইম্পোজ করতে পারে, অ্যাসেসিং অফিসার ইম্পোজ করতে পারে, সিআইটি আপিল ইম্পোজ করতে পারে, প্রিন্সিপাল সিআইটি ইম্পোজ করতে পারে, এন্ড সিআইটি ইম্পোজ করতে পারে। সিআইটি আপিল কখন ইম্পোজ করতে পারে? ডিউরিং দি কোর্স অফ অ্যাপিলেট প্রসিডিং যদি আবার ইনকাম এনহান্স হয়। ইনকাম এনহান্স হয় তাহলে আমাকে ও করতে পারে। ইনকাম এনহান্স কেমন করে হয় তাই সেটা একটা আলাদা সাবজেক্ট। হ্যাঁ, যাই তবে ছোট করে বলে দিই, ইনকাম সিআইটি অ্যাপিল তখনই এনহান্স করতে পারে যে অ্যাডিশন এও স্কিপ করে গেছে, সেই অ্যাডিশনটা সিআইটি অ্যাপিল করতে পারে। আমি রিলিফের জন্য সিআইটি অ্যাপিলের কাছে গেছিলাম, সিআইটি অ্যাপিল কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট বাড়িয়ে দিতে পারে। কন্ডিশন যে আইদার রিটার্নের মধ্যে ওই ইনগ্রিডিয়েন্টস থাকতে হবে, আমি রিটার্ন যেটা ফাইল করেছি সেইটা থাকতে হবে, অর অ্যাসেসমেন্ট অর্ডারের মধ্যে ওটা ডিসকাশন থাকতে হবে। যদি না থাকে তাহলে সিআইটি অ্যাপিলের কোনো পাওয়ার নেই এনহান্স করার। এবং এনহান্সড অ্যামাউন্ট যেটা হবে সেই এনহান্স অ্যামাউন্টের উপরে সিআইটি অ্যাপিল পেনাল্টি করবে অ্যাজ পার 271C সাবসেকশন 3 করে সেই পেনাল্টি অর্ডারটা সে এওকে পাঠিয়ে দিবে। সিমিলারলি প্রিন্সিপাল সিআইটি বা সিআরটিও 263 তে যেটা হয়, যে প্রসিডিং হয়, রিভিশনের প্রসিডিং, ও সেখানে ও পেনাল্টি করতে পারে 270 A তে। কিন্তু 271 AAD তে পেনাল্টি ইম্পোজিং পাওয়ার দেওয়া হয়েছে একমাত্র অ্যাসেসিং অফিসারকে, আর কাউকে না। সুতরাং একটা সার্চ অ্যান্ড সিজার প্রসিডিং এ যদি আমার ইন্টিমিডেটিং ডকুমেন্ট ধরা পড়ে, ফলস বিল ধরা পড়ে, এন্ট্রি অমিটেড ধরা পড়ে, তাহলে সার্চ অ্যান্ড সিজার উইং তো অ্যাসেসমেন্ট উইং না, সে তো আমাকে পেনাল্টি করতে পারবে না। সে আমার এই ডকুমেন্টটা কি করতে হবে, তাকে অ্যাসেসিং অফিসারের কাছে পাঠিয়ে দিতে হবে। অ্যাসেসিং অফিসার যখন আমাকে তার বেসিসে পেনাল্টি করতে পারবে না, বিকজ তার কাছে আমার কোনো প্রসিডিংই পেন্ডিং নেই। সুতরাং আমার ডিউ কোর্স অফ কি হবে? অ্যাসেসমেন্ট। সুতরাং আবার সে কি আমাকে অ্যাসেসমেন্টই ধরবে। তার জন্য যদি জিএসটি তে আমার একটা বিল ধরা পড়ে এবং জিএসটি তার যে ভিউ এক্সচেঞ্জ করে, যে ইনফরমেশন এক্সচেঞ্জ আজকাল হয়েছে, ইনকাম ট্যাক্স জিএসটি কে করবে, জিএসটি ইনকাম ট্যাক্স কে করবে,
সেটাই এওর কাছে আসলো, এও কিন্তু আমাকে সরাসরি পেনাল্টি তার বেসিসে করতে পারে না, এবং জিএসটি অথরিটি তো আমাকে করতেই পারে না, কারণ আমার পেনাল্টি আমাকে 271 AAD তে একমাত্র আমার অ্যাসেসিং অফিসার করতে পারে, অ্যান্ড দ্যাট ইজ অলসো ডিউরিং দি পেন্ডেন্সি অফ এনি প্রসিডিং। তাইলে সেক্ষেত্রেও এও আমাকে প্রসিডিং ইনিশিয়েট করতে হবে ফর অ্যাসেসমেন্ট, ইদার আন্ডার সেকশন 143 অর আন্ডার সেকশন 147। দেন অনলি ওই ওই পেনাল্টি সে আমাকে করতে পারে। নাও এখানে একটা যেটা সাবসেকশন 2 অফ 271 AAD তে বলছে যে খালি এসএসসি না, এখানে এসএসসি কথাটা উল্লেখই করেনি, পার্সন, অর্থাৎ যে কোনো পার্সন যদি এটাকে করে থাকে, অর্থাৎ অর্থাৎ আমি একজন এসএসসি বা আমি একজন পার্সন অফ অ্যাসেসিং অফিসারে, এবং আমার এই এই যে ধরা পড়ছে সেটা র্যাকেট, এই র্যাকেটের মধ্যে আরো 5টি লোক ধরা পড়েছে, অর্থাৎ যে লোকটা আমাকে সাপ্লাই করেছে মাল, বা আমি যে লোকটাকে সাপ্লাই করেছি, আমরা দুজন হয়ে গেলাম, এবং আমাদের দুজনের ব্রোকার 4 জন হয়ে গেলাম, এবং একজন কমন মিডিয়েটার। He may be a businessman, he may be an advocate, he may be an advocate, or he may be a chartered accountant, or he may be any sort of professional. তাইলে এ সবাই এই পেনাল্টিতে আসবে এবং সবাইকেই ওই 100% করে পেনাল্টি পে করতে পারে। আমার কোশ্চেন যে পেনাল্টিটা কে করবে? পেনাল্টি তো করতে গেলে তো রেসপেক্টিভ এওকে পেনাল্টি করতে হয়, যে ওর জুরিসডিকশনই নেই ওই লোকগুলোর উপরে, যে ওর জুরিসডিকশন খালি মাত্র আমার উপরে আছে, সেই লোকটা কেমন করে পেনাল্টি এই লোকগুলোর উপরে করবে? এটাও একটা বড় প্রশ্নচিহ্ন এই সেকশনে। সেটার একই উপায়, অর্থাৎ ডকুমেন্টগুলো যেটা রিকভারি হবে, এই ডকুমেন্টগুলো তল্পি তালপা বেঁধে রেসপেক্টিভ এওর কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেম এও অ্যাক্ট করলে পরে মনে হচ্ছে যে এও আছে সে এওই সব ইয়ে করতে পারে, কিন্তু সে এও এটা করতে পারে না। আর একটা কথা হচ্ছে যে এই 271 AAD যখন ইয়ে করা হয়, তখন বাজেট স্পেচ প্যারা 8.6 ফাইন্যান্স মিনিস্টার পরিষ্কার করে বলেছিল যে জিএসটি তে বিভিন্ন ম্যাল প্র্যাকটিস হয়, বিভিন্ন ফলস এন্ট্রি হয়, বিভিন্ন ভাবে আইটিসি কে ক্লেম হয়, এটাকে চেক করার জন্য এই 271 AAD কে আনা হলো। কিন্তু object and intention behind the legislation has not been reflected in the language of the provision itself. এই প্রভিশনে কোথাও বলেনি যে এই সেকশনটা খালি 270 খালি জিএসটি রিলেটেড ম্যাটারই থাকবে। কিন্তু আমার হিসেবে যখন কোনো পেনাল্টি হবে, এখানে তো সবকিছু কভার করে দিয়েছে। যখন কোনো এ ধরনের কোনো কেস হবে যেখানে কোনো জিএসটি কোনো ব্যাপার নেই, কিন্তু একটা ফলস বিল হতেই পারে, একটা কমিশন হতেই পারে, সেক্ষেত্রে একটা প্লি নেওয়াই যেতে পারে যে ভাই দিস ওয়াজ নট দি ইন্টেনশন অফ দি লেজিসলেচার, হ্যাঁ, যে কোনো এন্ট্রি তুমি আমাকে ফলস এন্ট্রি হিসাবে ট্রিট করবে ফর দি পারপাস অফ সেকশন 271 AAD। হ্যাঁ, আমরা যদি কেসি ভার্গিসের কেস দেখি, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে টু ইন্টারপ্রিট এ piece of legislation and to understand that piece of legislation in a better way, তাইলে the mover who moved the bill, তার কি বক্তব্য ছিল, তার কি ইন্টেনশন ছিল, সে কি বক্তব্য রেখেছিল, দ্যাট শুড বি কনসিডার্ড। এটাকে কনসিডার করা হবে। দিস হ্যাজ গট এভিডেন্সিয়ারি ভ্যালু। তো সুপ্রিম কোর্ট যখন এই কেপি ভার্গিসের যখন জাজমেন্ট দেয়, তাতে সুপ্রিম কোর্ট তার নিজের দুটো পুরনো ডিসিশন, যাতে একই কথা বলে হয়েছিল, এবং দিল্লি হাইকোর্টের একটা ডিসিশন ও কনসিডার করেছিল, কনসিডার করে এই বক্তব্যে সে পৌঁছায়। সুতরাং আমরা এটা বলতেই পারি পেনাল্টি প্রভিশনে আমাদের এসএসসিদের জন্য যে এই পার্টিকুলার ট্রানজেকশনদের সঙ্গে জিএসটির কোনো সম্পর্ক নেই, সুতরাং 271 AAD এখানে অ্যাপ্লাই হবে না। নাও second
কোশ্চেন ইজ দ্যাট যে পেনাল্টি তখনই হবে যখন কোনো লোক বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করবে এবং সেই বুকস অফ অ্যাকাউন্টের মধ্যে কোনো ফলস এন্ট্রি পাওয়া যাবে, সেই বুকসের মধ্যে কোনো অমিটেড এন্ট্রি পাওয়া যাবে। অর্থাৎ যে লোক বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে না, বা যে লোকের বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার কোনো দরকার নেই, যে লোক রিটার্ন ফাইল করে আন্ডার সেকশন 44 AD তে, বা যেই লোকের টার্নওভার 10 লক্ষ টাকার বেশি হয়নি, ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি হয়নি, তার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার আন্ডার সেকশন 44 AA তে কোনো প্রয়োজন নেই, তার ক্ষেত্রে এই 271 AAD পেনাল্টি কখনোই লাগু হতে পারে না, কখনোই তাকে পেনালাইজ তাকে করা যাবে না, বিকজ তার তো বুকসই নেই। ভেরি সেকশন নিজেই বলছে যে যদি কোনো বুকসে কোনো ফলস এন্ট্রি পাওয়া যায়, যদি কোনো বুকসে অমিটেড এন্ট্রি পাওয়া যায়, দেন অনলি পেনাল্টি আন্ডার সেকশন 271 AAD ক্যান বি লেভিড। নাও এটাকে ধরে নেওয়া যায় যে একটা লোকের বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করার তার লাইবিলিটি আছে সেকশন 44 AA তে। সেই 44 AD তে রিটার্ন ফাইল করে না, তার টার্নওভারও 10 লক্ষ টাকার বেশি, তাকে তো বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, কিন্তু সে বুকস অফ অ্যাকাউন্ট সে মেনটেন করে। সার্ভে হয়েছে, সার্চ হয়েছে, তার কাছে গিয়ে কোনো বুকস অফ অ্যাকাউন্ট পাওয়া যায়নি, বুকস অফ অ্যাকাউন্ট পাওয়া যায়নি, কিন্তু কিছু ফলস বিল পাওয়া গেছে, তাইলে কি ডিপার্টমেন্ট ওকে পেনাল্টি করতে পারে? আমার হিসাবে পারে না, কারণ একটা লোকের বুকস অফ অ্যাকাউন্ট তার মেনটেন করার তার লাইবিলিটি ছিল, সে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করেনি, সুতরাং তাকে 271 ক্যাপিটাল এর 25,000 টাকার পেনাল্টি ম্যাক্সিমাম করা যেতে পারে, তার বেশি করা যেতে পারে। অতীতে আমরা প্রচুর দেখেছি যে যদি কোনো লোক অডিট না করে তার বুকস অফ অ্যাকাউন্ট, এবং সে যদি অডিট রিপোর্ট জমা না দেয়, তাহলে 271 ক্যাপিটাল বি তে তাকে পেনাল্টি করা হয়। প্রচুর জাজমেন্ট আছে, প্রচুর জাজমেন্টে বলেছে যে যখন কোনো লোক বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করলো না, the offense is complete for imposition of penalty under section 271A। সুতরাং তাকে আর কখনোই তার এগেইনস্টে চার্জ লাগানো যাবে না যে তুমি আমার বুকস অফ অ্যাকাউন্ট 44 AB তে তুমি অডিট করোনি, কারণ তোমার তো বুকস অফ অ্যাকাউন্টই নেই। সেম লজিক এ আমরা এখানে বলতে পারি যে লোকটার বুকসই পাওয়া যাবে না, সেক্ষেত্রে তাকে ধরা যাবে না। নাও হোয়াট ইজ বুকস অফ অ্যাকাউন্ট? বুকস অফ অ্যাকাউন্ট আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেকশন 212 যেটা বলছে, দ্যাট ইজ ইনক্লুসিভ প্রভিশন, নট এক্সস্টিভ প্রভিশন। ও বলছে বুকস অফ অ্যাকাউন্ট ইনক্লুডস ক্যাশবুক, লেজার, ফালানা সবকিছু। ও বলেনি যে স্পেসিফিক বুকস অফ অ্যাকাউন্ট এটাই। হ্যাঁ, কিন্তু সিবিআই ভার্সেস ডিসি শুক্লার কেস, সুপ্রিম কোর্ট বলেছে যে লুজ শিট which is not bound, that cannot be treated as books of account. Books of account are those accounts which are being regularly maintained by an SSC. সে যেভাবেই মেনটেন করুক না কেন, সে যদি তার রেগুলারলি সে যদি মেনটেন করে কোনোভাবে, সে হাতে লিখে মেনটেন করুক, যেভাবেই মেনটেন করুক, সেটাকে বুকস অফ অ্যাকাউন্ট বলা যাবে। তো সার্ভেতে আসলো, গিয়ে কতগুলো ফলস বিল পেলো, ফলস বিলকে সে কখনোই আমাকে বুকস অফ অ্যাকাউন্ট বলতে পারবে না। বা এভরি একটা লেখা পেলো একটা কাগজের মধ্যে, সেটাকেও বুকস অফ অ্যাকাউন্ট সে বলতে পারবে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট ডিসিশন। সুতরাং 271 AAD ওই সমস্ত ক্ষেত্রে কখনোই অ্যাপ্লাই হবে না। দেন আরেকটা জিনিস আমরা এই সেকশন থেকে যেটা আমরা দেখতে পাই, সেটা বলছে যে যে কোনো ফলস বিল যদি সেটা বুকসে এন্ট্রি থাকে, তাহলে সেখানে পেনাল্টি হবে, যে কোনো ফলস বিল। কিন্তু অমিটেড এন্ট্রির জন্য বলছে না, অমিটেড এন্ট্রি হওয়া মাত্রই তাকে পেনাল্টি করা যাবে না। অমিটেড এন্ট্রি শুড হ্যাভ সাম বিয়ারিং অন দি কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। যে পিস অফ ডকুমেন্ট বা যে বিলটাকে আমি এন্ট্রি করিনি,
তার সাথে যদি আমার কম্পিটিশন ও টোটাল ইনকামের যদি কোনো হেরফের না হয়, যদি কোনো সম্পর্ক না হয়, তাহলে তার জন্য কোনো পেনাল্টি করা যাবে না। অর্থাৎ একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমাকে ধরা গেলো যেটা আমি আমার বুকসে এন্ট্রি করিনি। তার জন্য আলাদা প্রভিশনস আছে। আমার 69 এ তার জন্য এডিশন হবে তার জন্য পেনাল্টি হবে 270 ক্যাপিটাল এতে, কিন্তু 271 এডি তে আমার পেনাল্টি হবে না। কারণ আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বুক না করে থাকি, তা আমার কম্পিটিশন, আমার ইনকামের কোনো তারতম্য হতে পারে না। কিন্তু যদি কোনো এন্ট্রি বুকস অফ অ্যাকাউন্টে থাকে, তার সঙ্গে কম্পিটিশনের সম্পর্ক থাকুক আর না থাকুক, that will attract penalty. Say for example, false sale. আমি যদি কোনো ফলস সেল বুকসে আমি এন্ট্রি করে থাকি, তার সঙ্গে তো কম্পিটিশনের কোনো সম্পর্ক নেই। সেল আমি এন্ট্রি করেছি, ন্যাচুরালি ইনকাম আমার হয়ে গেল। হ্যাঁ, এখন ফলস সেলটাকে সঙ্গে আমার কোনো ইনকামের কোনো সম্পর্ক নেই, বিকজ আমি যখনই সেল বুক করেছি ইনকাম অলরেডি ডিসক্লোজ করা হলো। কিন্তু এক্ষেত্রে পেনাল্টি হবে। আমার হিসাবে এর পেছনে যেটা লজিক কাজ করেছে, ওই আবার জিএসটিরই লজিক। কারণ আমি যদি একটা বিল আইদার ডেবিট করি, অর্থাৎ আমি যদি পারচেজ হিসাবে আমি এন্ট্রি করি, তার মানে আমি ফলস আইটিসি দিয়ে বসে আছি। আর আমি যদি একটা ফলস বিল আমি সেল হিসেবে দেখিয়ে থাকি, তাহলে আমি ফলস আইটিসি পাস অন করেছি টু সাম আদার পারসন। তার সুতরাং এখানে বলছে যে ফলস এন্ট্রি তোমার বুকসে পাওয়া গেলেই তোমাকে পেনাল্টি করা হবে। তো এখানে আবারও বলছি যে ফলস এন্ট্রি, মেয়ার ফলস এন্ট্রি ডাজ নট ওয়ারেন্ট পেনাল্টি আন্ডার সেকশন 271 এডি। ফলস এন্ট্রির সাথে ডিপার্টমেন্টকে এটাও প্রুভ করতে হবে যে আমি ফলস আইটিসি আইদার নিয়েছি অর দিয়েছি, বিকজ দ্য ভেরিয়াস সেকশন হ্যাজ বিন ইনসার্টেড উইথ দ্য ব্যাকগ্রাউন্ড অফ জিএসটি। কিন্তু যদি দেখা যায় যে আমি একটা পিস অফ পেপার ওখানে ধরা পড়লো, যার মধ্যে আমার পারচেজ একটা লেখা আছে 2 লক্ষ টাকা, হ্যাঁ, এবং আমার ওখানে সেল লেখা আছে 1,98,000 টাকা। 2 লক্ষ টাকার পারচেজ করেছি, 1,98,000 টাকা আমি সেল করেছি। অর্থাৎ আমার ইনকাম কম্পিটিশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ আমি তখন লসই করেছি 2,000 টাকা। আমি তখন প্রফিট করিনি। যদি উল্টো হতো যে 2 লক্ষ টাকার একটা পারচেজ ধরা গেছে, আমার একটা কাগজের মধ্যে লেখা আছে যে বাদিকে আমার পারচেজ 2 লক্ষ টাকা, ডান দিকে লেখা আছে 3 তারিখে পারচেজ, ওই 3 তারিখে সেল বা 4 তারিখে সেল, আমার লেখা আছে যে 2,50,000 টাকা। এই 50,000 টাকা কিন্তু আমার কম্পিটিশনের সঙ্গে, বিকজ দ্যাট ওয়াজ মাই প্রফিট, এই প্রফিটটা কিন্তু আমার ইনকাম কম্পিটিশনের সঙ্গে সম্পর্ক আছে। সুতরাং এই অমিটেড এন্ট্রিটা আমাকে ধরা হবে। কিন্তু যদি এরকম কোনো কাগজ পাওয়া যায় যে যেখানে কোনো ইনকামের ইনগ্রিডিয়েন্টসই নেই, বা আমি ওটা বুকও করিনি, আমি বুক করিনি, তার মানে আমি হচ্ছে আইটিসি নিইনি, আইদার পারচেজে বা সেল হিসাবেও বুক করিনি, অর্থাৎ আমি আইটিসি কাউকে পাস অনও করিনি। সুতরাং অ্যাক্ট ইটসেলফ সেজ ইন দোজ কেসেস দিস সেকশন উইল নট অ্যাপ্লাই। তাহলে এটাকে আবার মনে হচ্ছে যে এইভাবে যদি আমরা ইন্টারপ্রেট করি, তার মানে এই সেকশনটা খালি জিএসটির জন্যই, জিএসটি রিলেটেড ট্রানজাকশনের জন্যই এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখন বলা যাবে যে ভাই ওটা তো ইন্টেনশন ছিল, ওটা তো অবজেক্ট ছিল, বাজেট মেমোরেন্ডামে ছিল, ফাইন্যান্স মিনিস্টারের স্পিচের মধ্যে ছিল, অ্যাক্টের মধ্যে তো এরকম কথা নেই, সুতরাং আমি মানবো কেন? আমরা 1984 এর বাজেটকে যদি আমরা রেফার করি, সে 1984 এর অনারেবল ফাইন্যান্স মিনিস্টার তখন ছিলেন প্রণব মুখার্জি। উনি বাজেট স্পিচে বলেছিলেন যে সার্চ অ্যান্ড সিজার যখন হয়, সার্চ অ্যান্ড সিজারে যখনই আনডিসক্লোজড ক্যাশ ধরা পড়ে, তখনই পার্টি ওটাকে এক্সপ্লেন করে যে আমি এক্স এর থেকে ধার নিয়েছি, ওয়াই এর থেকে ধার নিয়েছি, জেড এর থেকে ধার নিয়েছি, ভাই এগুলো আমার নিজের টাকা নেই, আমি লোকের কাছ থেকে ধার নিয়েছি। এবং সেই লোকগুলো হাজির হয়ে যায়, তারাও বলছে হ্যাঁ ও আমার থেকে ধার নিয়েছে। এই ম্যাল প্র্যাকটিসকে টু গার্ড দিস ব্ল্যাক মানি, হ্যাঁ, উইথ দিস ব্যাকগ্রাউন্ড সেকশন 269 SS ওয়াজ ইনসার্টেড ইন দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট। হ্যাঁ, কিন্তু যখন সেকশন 269 SS যখন আসলো, তখন কিন্তু এটা কোথাও লেখা থাকলো না যে খালি ডিউরিং দি সার্চ অ্যান্ড সিজারে যখন দেখা যাবে যে কোনো টাকা ধরা পড়েছে, সেক্ষেত্রে আমরা ক্যাশ লোন মানবো না। একটা জেনারেল করা হলো, একটা অ্যাক্ট করা হলো যে আমরা ক্যাশ লোন মানবো না। বাট প্রচুর কেসে যদি আমরা পড়ি 269 এর কেসগুলোকে, সেখানে এই কেসগুলোকে রেফার করা হয়েছে, কেপি ভার্গিসের কেস রেফার করা হয়েছে, যে এখানে ভেরি ইন্টেনশন অফ দি লেজিসলেচার ছিল ব্ল্যাক মানি কার্ভ করার জন্য। আমার কাছে যে আমার ক্যাশ লোন নিয়েছি, দ্যাট ওয়াজ আউট অফ বিজনেস এক্সিজেন্সি। আমার টোটাল ট্রানজাকশন জেনুইন, যে লোকটা দিয়েছে সেই লোকটা সাফিসিয়েন্ট মিনস আছে, এবং আমি এই বিজনেস এক্সিজেন্সির জন্য টাকাটাকে দিয়েছি।
সুতরাং ইউ শুড নট অ্যাট্রাক্ট পেনাল্টি আন্ডার সেকশন 271D 269C কে ভায়োলেশন করলে পরে 271D তে পেনাল্টি হয়। প্রচুর ক্ষেত্রে কোর্ট এটাকে অ্যাকসেপ্ট করেছে যে জেনুইন ট্রানজাকশন যদি হয় উইথ কাপল অফ সাম আদার ইনগ্রেডিয়েন্টস such as business exigency, penalty under section 271 cannot be imposed for violation of section 269 SS. এখন সিমিলারলি আমরা এটাও নিতে পারবো যে ভাই জানি না ফিউচারে কি হবে, কোর্ট কি বলবে, বিকজ টোটাল সেকশনটাই হচ্ছে চ্যালেঞ্জের মুখে পড়বে অনেকগুলো অ্যাসপেক্টে। এখন যে ইন্টেনশন, এখন বলছি ইন্টেনশনটা কি? ইন্টেনশন দিলীপ কিছু বলবে? হ্যালো, তো এখন ফ্রেন্ডস যে বলছে খালি ইউজ, একটা লোক খালি ইউজ করলে হবে না, ওর ইন্টেনশন ছিল ইউজ করার, সেটাও যদি ধরা পড়ে, সেটাও যদি কখনো পাওয়া যায়, তাইলে তাকে ধরা হবে, তার জন্য তাকে পেনাল্টি করা হবে। সেটা কেমন করে ধরা হবে? খুব আমার যেটা মাথায় আসলো যে কিভাবে সেটা হতে পারে, সেই একটা সার্ভে হলো, কি একটা সার্চ হলো কোনো বিজনেসম্যানের ঘরে। সেই বিজনেসম্যানের ঘরে সার্চ যখন হলো, তখন দেখা গেল যে সেই বিজনেসম্যানের বুকস অফ অ্যাকাউন্ট গত 5 দিন ধরে আপডেট নেই, কি গত 15 দিন ধরে তার সেই বুকস অফ অ্যাকাউন্ট লেখা নেই। কিন্তু যতদিন ধরে তার বুকস অফ অ্যাকাউন্ট লেখা নেই, তার ঘরে কিছু বিল পাওয়া গেল, যে বিলগুলো ফলস বিল। তাইলে তার ইন্টেনশন আছে যখন সে বুকসটা আপডেট করবে, তখন এই বিলগুলো তার মধ্যে সে ইনকর্পোরেট করবে। তো ইন্টেনশন এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ বুকস অফ অ্যাকাউন্ট সে মেনটেন করছে না গত 10 দিন ধরা, এবং গত 10 দিনের মধ্যে তার কাছে 4খানা ফলস বিল পাওয়া গেল। এই ফলস বিল আমরা ধরেই নেব যে তার ইন্টেনশন আছে যখন সে বুকসটা আপডেট করবে, তখন এই ফলস বিলকে ওখানে ইনকর্পোরেট করবে। সুতরাং এখানে 271A পেনাল্টি লাগবে, বিকজ খালি ইউজ করলেই হবে না, ইন্টেনশন টু ইউজ ইজ অলসো কভার্ড, যদিও এটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। তা হোয়াট ইজ অমিটেড এন্ট্রি? অমিটেড এন্ট্রির ক্ষেত্রে যদি আমরা সিম্পল ধরে নিই যে একটা জায়গায় 5 মিনিটস মধ্যে আমরা যদি র্যাপ আপ করি, তাহলে উই ক্যান টেক দি সাম কোয়েশ্চেন আনসার। হ্যাঁ, ঠিক আছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অমিটেড এন্ট্রিকে আমরা কোথায় ধরবো? যেখানে বুকস অফ অ্যাকাউন্ট একদম কমপ্লিট আছে, বুকস অফ অ্যাকাউন্ট কমপ্লিট একদম আপডেট আছে, কিন্তু কিছু বিল ওখানে পড়ে আছে যেগুলো বুকসের মধ্যে ঢুকানো নেই, সেগুলোকে অমিটেড এন্ট্রি দায়রাতে আমাদের ধরা হবে। নাও another question may come, কি amended provisions এর মধ্যে কি বলছে যে these sections shall have effect with effect from 1/4/20, 1/4/20 থেকে। নর্মাল ইন্টারপ্রিটেশন যেটা আছে যে 1/4/20 মানে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 20-21, অ্যাসেসমেন্ট ইয়ার 20-21 যদি হয় তাহলে ফিনান্সিয়াল ইয়ার 19-20। তো ফিনান্সিয়াল 19 করে মানে 1 এপ্রিল 19 থেকে তো একটি ছিল না, তাই না? সিমিলার একদম এখানেও আমাদের আবার কনস্টিটিউশনের হেল্প নিতে হবে। আর্টিকেল 20 ক্লজ 1 যেটা বলছে যে যখন কোনো অ্যাক্ট যখন করা হয়, তখন যদি সেই ইয়েটাই না থাকে, অর্থাৎ সেই প্রভিশনটাই না থাকে, তাইলে সেটাকে আর এটাকে ইয়ে করে ধরা হবে না, তার জন্য কোনো সাজা তাকে দেওয়া যাবে না। তো ন্যাচুরালি সেখান থেকে হবে না। প্লাস হচ্ছে সুপ্রিম কোর্ট বারবারই বলছে যে চার্জিং সেকশন মে টেক রেট্রোস্পেক্টিভ এফেক্ট, কিন্তু হচ্ছে পেনাল প্রভিশন কখনোই কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না। সুতরাং আমরা এটা খুব সেফলি ধরে নিতে পারি যে নতুন যে সেকশন আছে 271AAD, এটা হচ্ছে 1/4/20 থেকে হবে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 21-22 থেকে হবে। হ্যাঁ, মিনস রিয়া তো আমি বলেই দিলাম যে মিনস রিয়া এখানে থাকতেই হবে, আদারওয়াইজ হবে না। নাও আর একটা দুটো পয়েন্টই এর মধ্যে কভার হবে। নাও লাস্টলি যে কথা বলবো, যেটা আগেই বললাম, যে ইনকাম ট্যাক্স যে সেকশনটাকে আনা হয়েছে সেটা কোন স্ট্যাটুটে আনা হয়েছে? ইনকাম ট্যাক্স, which deals with the real income of the assessee।
প্রচুর জাজমেন্ট আছে, প্রচুর কেস হয়েছে যে যেখানে ধরা হয়েছে যে না বোগাস বিল পাওয়া গেছে, যেখানে ফলস বিল পাওয়া গেছে, ফলস সেল পাওয়া গেছে, ফলস পারচেজ পাওয়া গেছে, প্রত্যেকটি জায়গায় বলছে যে এন্টার সেল ক্যান নট বি ট্যাক্স। সাপ্রেস সেল পাওয়া গেছে আমার 2 লক্ষ টাকা, কোর্ট বলছে যে এটা এন্টার সেল ক্যান নট বি ট্যাক্স, কারণ কি ওই যে আমি সাপ্রেস সেলটা করেছি তার জন্য ডেফিনেটলি আমি খরচা আমি করেছি, আমি পারচেজ করেছি, আদার খরচও করেছি, সুতরাং খালি যে প্রফিট আছে জিপিএ যেটা আছে সেটাই খালি ট্যাক্স হবে। তো ইনকাম ট্যাক্সের অল অ্যালং যে ইন্টেনশন বা সুপ্রিম কোর্ট বারবার বলছে যে অনলি রিয়েল ইনকাম ক্যান বি ট্যাক্স, সেই জায়গা থেকে টোটাল ডেভিয়েট করে গেল আমাদের ফাইন্যান্স মিনিস্টার, করে কি করলো ট্রানজেকশন বেসড পেনাল্টি নিয়ে আসলো। যে আমি ওই ট্রানজেকশন ওই ফলস বিল করে আমি ক টাকা লাভ করেছি, আমি তো ট্যাক্স ওইটুকুর মধ্যেই দেবো, আমি ট্যাক্স যেটা দিব তার উপরে পেনাল্টিটা দিব। এখানে বলছে ট্রানজেকশন বেস নিয়ে আসলো যেটা ইনডাইরেক্ট ট্যাক্সের সাবজেক্ট। তো ইনডাইরেক্ট ট্যাক্সের সাবজেক্ট যেটাকে নিয়ে আসছে সেটাও কতখানি টিকবে কোর্টে আমার সন্দেহ আছে। ঠিক আছে দিলীপ, আর কিছু বলার নেই, তাহলে আমরা আর কিছু যদি কারো জানার থেকে আমরা সেভাবে বলি। Thank you, Dada, for such a nice deliberation and covering all the aspect. সবটাই যতটা আমরা একটু খুব মুশকিলে পড়েছিলাম এত দিন থেকে, হ্যাঁ 2-3 দিন আগে ধরা গেল, হ্যাঁ আমরা দিয়েছি আপনাকে বিহাইন্ড দ্য বার থেকে স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম দিয়েছি। এনিওয়ে তার জন্য অমিতকেও থ্যাঙ্কস, বিকজ অমিত এস টেকেন মানে করেছি দিয়েছে অনেক। সো এখানে মানে খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু মানে পাওয়া গেল, তার মধ্যে লাইব্রেরি নেই আমার বাড়িতে, হ্যাঁ বইপত্র নেই, জাজমেন্ট নেই, ও সুতরাং যতখানি মাথায় ছিল বের ফের করে এটা টিকে বললাম আর কি। তো একটা রিকোয়েস্ট থাকবে দাদা, যখন আপনার সবকিছু হয়ে যাবে দেন ইফ পসিবল কোনো একটা রাইট আপ যদি পাওয়া যায়, হ্যাঁ 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 আমি দিয়ে দেবো একটা রাইট আপ। আমি পাবলিশ ইওর রাইট আপ। হ্যাঁ আমি অলরেডি যেটা বানিয়েছি এটাকে একটু ফ্রেশ করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে, একটু ঠিকঠাক করে পয়েন্ট ওয়াইজ আমি একটা রাইট আপ দেবো। আমরা যে ওটাকে পুরো আমরা আমাদের যে আছে স্টেশনের মধ্যে শেয়ার করব, so that everybody can benefit from it. So anyway এখন আমরা ফুল স্ক্রিনে আসছি। অমিতকে আর দুইজনকে আমি বলেছি কি কোয়েশ্চেন যদি যাদের থাকে ওরা হ্যান্ডস রেজ করবে, আর মাঝখানে কিন্তু কেউ যে আনমিউট হবেন না, আনমিউট হলে আমাদের একদম প্রবলেম হয়ে যাবে। সেই জন্য যারা অমিত আর তপন দেবনাথ ওদেরকে বলেছি কোয়েশ্চেন যদি চাইলে ওরা যারা হাত উঠাচ্ছেন ওদেরকে যে আমরা ওরা নিজেই আনমিউট, আমি তো ওরা নিজে আনমিউট করে কোয়েশ্চেনটা বলতে পারবে। তো আমি যে ফুল স্ক্রিন করে দিচ্ছি। অমিত, oh 3 participants raise the hand. Amit, yes, kindly তুমি যে নামটা বলো। যে আমি তো এখান থেকে দাদা দেখতে পাচ্ছি না কে কে রাইট হ্যান্ড রাইজ কে করছে সেটা আমি দেখতে পাচ্ছি না এখান থেকে। ফুল স্ক্রিন করব কি মনে হয়, কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। মডারেটর আপনি আছে ওখান থেকে হয়তো ইয়ে করা যাচ্ছে। না চলো এমনি হাত তুললে আমরা বুঝতে পারবো। না এখান থেকে দেখা যাচ্ছে না তো সবাইকে। একটা স্ক্রিনের মধ্যে অমিত পার্টিসিপেন্টে যাও, পার্টিসিপেন্টে গেলে পাবে। একটা কাঞ্চন সিং আছে, কুনাল পাল আছে, মুকেশ নিমানি আছে, 3 জন আছে। হ্যাঁ আমি বলছি কাঞ্চন। হ্যাঁ ওকে সুজিতা। হ্যাঁ সুজিতা বলো কাঞ্চন। ওই যে সার্ভে করার সময় আপনি একটা বলেন না যে ফলস ভাউচার, হ্যাঁ বলছি একটা পার্টি 7/5 থেকে 11/5 পর্যন্ত খাতা লেখা নেই, বুকস অফ অ্যাকাউন্টস লেখেনি, হ্যাঁ, কিন্তু আর ওখানে 8/5/2020-এ একটা ভাউচার পাওয়া গেল, খাতাটা বললো যে এখানে অ্যান্টি আমি পরে কোনো ফলস এন্ট্রি ধরবে না, কিন্তু খাতাটা কমপ্লিট আছে। ভাইরাস 8/2020-এর একটা ভাউচার পাওয়া গেল, এটা তো ইউজ টু বি ইনডেক্টেড বলে পেনাল্টি করে দিবে। হ্যাঁ করবে, খাতাটা কম, কিন্তু বাট ওই
পিরিয়ডের মধ্যে একটা ফলস ভাউচার পাওয়া গেল। হ্যাঁ করবে, যদিও ভাউচারটা ওখানে এন্টার নেই, হ্যাঁ, কিন্তু এখানে ধরা হবে যে ওর ইন্টেনশন ছিল ওটাকে ইউজ করার জন্য, হ্যাঁ, সুতরাং এখানে পেনাল্টি হবে। ঠিক। হ্যাঁ হ্যাঁ। নেক্সট অমিত। ওকে ওকে, নেক্সট কুনাল দা কিছু বলার আছে? কুনাল দাকে কাইন্ডলি আনমিউট কুনাল দাকে। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং, বলো। বলছি আমার দুটো ফার্ম আছে, তো যেহেতু এই সেকশনটা জিএসটি বেস, একটু আগে আপনি বললেন জিএসটির কথা চিন্তা করেই করা হয়েছে এই সেকশনটা। তো আমার দুটো ফার্ম আছে, আমার একটা ফার্মে দেখা গেল বছরের শেষে একটা ফার্মে আমার ট্যাক্স লায়াবিলিটি দাঁড়িয়ে গেছে, একটা ফার্মে আমার ইনপুট ট্যাক্স ক্রেডিট আছে। আমি যদি এক্ষেত্রে এই যেখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট বেশি আছে, তোমার যে দুটো ফার্ম আছে, দুটো প্রপার্টি কনসার্ন, মানে একই লোকের ফার্ম? দুটো প্রপার্টি আলাদা, দুটো প্রপার্টি আলাদা আছে। হ্যাঁ, দুটো আলাদা নামে আছে, ধরুন আলাদা নামে। তো আমি যদি যেখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট বেশি আছে সেখান থেকে যদি সেল দিয়ে এখানকার ধরুন সাময়িকভাবে আমি ট্যাক্সটা দেবো না, আমি এখানে সেল দেখিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি আমার কাজটা করে নিলাম, তাহলে এটা কি এখানে এস্টাবলিশ হয় যে পেমেন্ট সবকিছুই ব্যাংকিং ভাবেই হবে, যেভাবে হবে ব্যাংক অ্যাকাউন্ট হবে, তাহলে এটা কি এখানে এটা দাঁড়াবে এই কারণে কি ওই সেকশনের মধ্যে বলছে যে ফলস এন্ট্রি কাকে বলা হবে, যে যেখানে বিল ইস্যু করা হবে কিন্তু কোনো মুভমেন্ট অফ গুডস থাকবে না, উইদাউট সাপ্লাইং অর উইদাউট রিসিভিং এনি গুডস। যদি কোনো সেল বিল বা পারচেজ বিল ধরা পড়ে সেটাকেও ফলস এন্ট্রি ধরা হবে। অর্থাৎ এখানে আমি আদার কোনো কিছু আমি ফলসিফাই করলাম না, আমি বাজার থেকে আমি 2 নম্বরই বিলও কিনলাম না, ফলস বিল দিলাম, জেনুইন আমি বিল দিলাম, কিন্তু আমার গুডস তো গেল না, আমার ইউএ বিল হয়তো জেনারেট হলো না, বা হলো একটা ইউএ বিল জেনারেট করলাম, এটা গাড়ির নাম্বার থেকে ইউএ বিল জেনারেট করে দিলাম। কিন্তু যদি আমার যেটা সাপ্লায়ার ফার্ম আছে, সাপ্লায়ার ফার্মে যদি একটা সার্ভে হয় কখনো, বা জিএসটি ইন্সপেকশন হয়, সেখানে তো প্রচুর স্টক পাওয়া যাবে, কারণ ওই স্টকটা তো যায়নি ওখানে। যখন ওই স্টকটা যায়নি ওখানে, হ্যাঁ, তখন এটা ও একটা ফলস বিলের চক্করে আসবে এবং 271 AAD এর একটা পেনাল্টি ইনকাম ট্যাক্সে আসবে, যখনই ওরা আইদার ইনকাম ট্যাক্স করলে ডাইরেক্ট করবে বা জিএসটি করলে পরে ইনফরমেশন শেয়ার করলে এখানে হবে। মুভমেন্ট অফ গুড ইজ নেসেসারি, মুভমেন্ট অফ গুড যদি হয় তাহলে এটা এস্টাবলিশ হবে না যে দিস ইজ এ ফলস এন্ট্রি। একদম অ্যাকচুয়াল ডেলিভারি হতে হবে, অ্যাকচুয়াল ডেলিভারি না হলে সেকশন অ্যাট্রাক্ট করবে। মুভমেন্ট অফ গুড যদি হয়ে যায় তাহলে কমপ্লিট হয়ে যায়, তাহলে देयर इज नो ফলস এন্ট্রি। তাহলে তো জেনুইন হলো, সেটা আমার সিস্টার কনসার্ন তুমি করি আর যাই করি না কেন, জিএসটি করতেই পারি। মানে আইটিসির একটা কন্ডিশন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ, আইটিসির একটা কন্ডিশনই হচ্ছে গুডসটাকে রিসিভ করতে হবে। হ্যাঁ, গুডস যেতে হবে, ইনভয়েস থাকতে হবে, গুডসটাকে রিসিভ করতে হবে, তাহলে আইটিসি। শিওর, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। Okay. Next. Kunal da, please mute yourself. আমি নেক্সট মুকেশ দাকে বলবো, মুকেশ দা কি কোশ্চেন আছে? দাদা নমস্কার। মুকেশ, নমস্কার, বলো। দাদা আপনি এই কথার মধ্যে বলেছেন একটা penal provisions cannot be amended retrospectively. Yes. This is the outcome of any pronouncement, oh? Yes, definitely. Not only pronouncement, this is very clearly embedded in our constitution. Constitution Article 20, Clause 1. So Article 2. Article 20, Clause 1. আচ্ছা, Clause 1. হ্যাঁ, Clause 1 of Article 20. এটা যেরকম দাদা, এটা একটা যেরকম কন্টেনশন আছে যে কনফিউশনের, 115 BBE also a penalty provision? Not as such. That is a charging provision. Achha, that is a charging provision. That is not a penal provision. That is not a penal provision. So that although the bill had been moved on 15 December, ultimately passed on 26 or 28 December, but that had been made effective from 1st April retrospectively to 115 BBE. যদিও এটাও আমরা 1st April 17. 1st April 17 মানে 16. ফিনান্সিয়াল ইয়ার 1416। তা যদি না হতো,
তা যদি না হতো তাহলে অনেক অনেক ক্যাশ ডিপোজিট আগে হয়ে গেছিল, সেটা এর মধ্যে আসতো না। হ্যাঁ, কিন্তু সেখানেও এই একটা কন্টেনশন আছে। হ্যাঁ, আমরা নিয়েছি আপিলে যে চার্জিং সেকশন রেট্রোস্পেক্টিভ হতে পারে, নো ডাউট, কিন্তু অলরেডি দেয়ার ওয়াজ এ চার্জিং সেকশন ইন দি প্রভিশন ইটসেলফ। তো অ্যাডিশনাল বার্ডেন আমাকে অ্যাডিশনাল বার্ডেন দেওয়া হলো। This is in the guise of penalty. There is a penal provision. We should consider it as a penal provision. But straightway, Supreme Court judgment or Constitution Article 20 আমাদের হেল্প করবে না। এখানে আমাকে ওখানে prove করতে হবে যে আইন বলছে যে চার্জিং সেকশন মে বি রেট্রোস্পেক্টিভ। তো আর বেনিফিশিয়াল সেকশন তো 100% রেট্রোস্পেক্টিভ হতে পারে, যেখানে এসএসসি কে বেনিফিট দেওয়া হয়। হ্যাঁ, অনলি পেনাল সেকশন। পেনাল সেকশন কেন হয় না? পেনাল সেকশন ইজ এ কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং। Especially after the verdict of Reliance Petroleum and after the verdict of Rajasthan Spinning. হ্যাঁ, এখানে ধর্মেন্দ্র টেক্সটাইলের কেসকে নালাইন ভয়েড করে দেওয়া হয়েছে। তো বলছে এখানে মিনস অর্থাৎ ক্রিমিনাল স্টেটমেন্ট অফ মাইন্ড থাকতেই হবে। হ্যাঁ, সুতরাং আমার ক্রিমিনাল অর্থাৎ আমি ক্রাইম করছি, ক্রিমিনাল স্টেট অফ মাইন্ড, আমি একটা ক্রাইম করছি। তো আমি যে সময় এই ক্রাইমটা করছি তখন এটা পানিশেবল অফেন্সই ছিল না, তাই না? তখন এটা পানিশেবল অফেন্সই ছিল না। তো রেট্রোস্পেক্টিভলি পানিশেবল অফেন্স থাকাই না। হ্যাঁ, অ্যাকচুয়ালি সে সময় তো আমার মেনসিয়া ছিলই না। আমি তো কোনো অ্যাক্ট ভায়োলেটই করছি না। আজকে যখন আছে when there is a specific penalty 271 AAD, তৎসত্ত্বেও আমি যখন করছি তাহলে তো আমি জেনে শুনে করছি। হ্যাঁ, আমার তো মেনসিয়া আছে এটা করার পেছনে। যখন ছিল না, সাপোজ 1420 আগে ছিল না, হ্যাঁ, প্রপার ইনকাম ট্যাক্স সিস্টেম, হ্যাঁ, আমি জিএসটি বলছি না, আমি ফলস বিল নিয়ে নিলাম। ফলস বিল নিলে পরে কি হবে? আমার ডিপার্টমেন্ট আমাকে এই এন্ট্রির উপরে আমাকে পেনাল্টি করতে পারে না। কিন্তু ফলস বিলের জন্য তো অল অ্যালং ইনকাম ট্যাক্সের প্রভিশন আছে। যে ফলস বিল তুমি যখন তুমি এন্ট্রি করেছো, ফলস সেল করেছো, তাহলে তুমি এমডি পার পেয়ে যাবে না। যদিও তোমাকে 100% আমি ট্যাক্স করতে পারি না আমার ইনকাম ট্যাক্স আইনে, কিন্তু এর প্রফিটের উপরে আমি তোমাকে ট্যাক্স করতে পারি। সেই প্রফিটের সে বেনিফিট যেটা আমি পেয়েছি, যতটুকু বেনিফিট আমি অ্যাভেল করেছি তার উপরে আমি ট্যাক্স করবো। সেই ট্যাক্সের উপরে যা পেনাল্টি হয় আমি সেটাও করবো। নেক্সট, তাও এটা গ্রাউন্ড হিসাবে নেওয়া হচ্ছেই। এটা আমরা নিয়েছি, এটাকে আমরা গ্রাউন্ড হিসাবে নিয়েছি। কারণ কি অলরেডি 30% ট্যাক্স ছিল, দ্যাট হ্যাড বিন এনহান্সড উইথ রেট্রোস্পেক্টিভ 60% টুগেদার উইথ 25% সারচার্জ। তো সুতরাং এটা জাস্ট টু পেনালাইজ দি এসএসসি হু হ্যাজ অলরেডি মেড ডিপোজিট ইন দি ব্যাংক অ্যাকাউন্ট। তো this is a penalty provision in the guise of charging commission. হ্যাঁ, এটাকে আমরা কোয়ান্টাম প্রিন্সিপালে এটা খাড়া হয়ে যাবে। আমি জানি না কি হবে, কোর্ট কি বলবে। কারণ আমাদের এখানে যখন কোর্টে ডিসিশন হয় ততক্ষণে মানে আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে ডিসিশন হবে বা জুডিশিয়াল হাইকোর্টে, ততদিনে অন্তত 500-2000 এসএসসি মরে যাবে। ওকে দাদা, we are running shortage of time. আমরা আগিয়ে যাই। নেক্সট অপূর্বদার কোনো কোশ্চেন আছে? শিলিগুড়ি থেকে অপূর্ব সাহা, অপূর্বদার কোনো কোশ্চেন আছে? বলো ভাই, বলো। হ্যাঁ দাদা, বলছিলাম আমার একটা দুটো কোয়ারি আছে। একটা হচ্ছে কুনাল যে কোশ্চেনটা করলো যে গুডস ডেলিভার্ড হতে হবে এন্ড চেকে পেমেন্ট কনফার্ম হতে হবে। এবার এখানে আমার একটা কোশ্চেন দাদা, যদি কোনো ডিলার কোনো কমিশন এজেন্ট থেকে মাল কেনে, সে কমিশন এজেন্ট একজনের বিল আর একজনের মাল দিল, বিলটার সাথে পাঠালো যার, তার কিন্তু মাল পারচেজ ইনপুট নেই, তার পারচেজই নেই, অ্যাকচুয়াল তার পারচেজ নেই। আর মালটা যার দিল তার কোনো ইনভয়েস নেই কিন্তু মাল আছে কাঁচাতে। এবার ওই লোকটার বিলে মালটা উইথ ট্রান্সপোর্টে মালটা এলো আমার শিলিগুড়ি ডিলারের কাছে, সে পেমেন্ট চেকও করলো যে ইনভয়েস করেছে, হ্যাঁ মালটা আসলো। যেহেতু মালটা হচ্ছে যে লোকটার মানে দুটো লোকের মাঝখানে আরেকটা লোক আছে, অর্থাৎ একজন লোকের বিল একজন লোকের মাল, যে লোকটা যে সে নাম্বার আছে তার কোনো মাল পারচেজ হয়নি, যে লোকটা মাল I think that is a case of shipment, Dilip. হ্যাঁ দাদা এবার কি হয়েছে, মনে করেন এ আর বি, এর হচ্ছে রেজিস্টার্ড ডিলার, বি হচ্ছে আনরেজিস্টার্ড ডিলার। বির কাছে আনরেজিস্টার্ড পারচেজ আছে, মানে কোনো খাতাপত্র ছাড়া মাল স্টকে আছে বা পারচেজ আছে। আর এর কাছে কোনো পারচেজ নেই, কিন্তু সি একটা এজেন্ট, সে এর বিলে বি এর মালটা বি কে শিলিগুড়িতে পাঠালো। অলরেডি
হ্যালো, বুঝতে পারলাম দাদা? হ্যাঁ বুঝলাম আমি এবার এবার দাদা। এবার ডি ডি দাদা দাদা হ্যাঁ, অপূর্ব কন্টিনিউ। আমি আমি ডি পেমেন্ট করলো কিন্তু একে চেকে, হ্যাঁ কিন্তু এক্ষেত্রেও তো পেনাল হতে পারে, কারণ যেহেতু হ্যাঁ এ হবে পারচেজ হবে করেনি, হবে তাহলে হবে তাহলে হবে ওই হবে জায়গাটা যে অ্যান্সারটা হলো না, যে মালটা হবে পাঠিয়ে হবে তাহলে হবে মালটা হবে আসতে হবে, তাহলে এই ওই তিনটে answer- লোকেরই পেনাল্টি হবে, এই তিনটে লোকেরই পেনাল্টি হবে। তাহলে অ্যাকচুয়ালি মালটা আসার পরেও যে লোকটা কিনেছে তারও পেনাল্টি হতে পারে, আমার এক্স্যাক্টলি ডিও পেনাল্টি হতে পারে, এই তিনটে লোকের পেনাল্টি, চারটে হ্যাঁ লোকের হ্যাঁ পেনাল্টি হতে পারে। এক্স্যাক্টলি 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 তাহলে ওই কোশ্চেন হ্যাঁ ওই অ্যান্সারটা যেটা বললো যে হ্যাঁ মাল ডেলিভার্ড হতে হবে, পেমেন্ট হতে হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পেনাল্টি 271 না না ডিগ্রি পাবো না আমরা। না 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 সেটা তো আমার স্টক আছে, সেটা আমার স্টক আছে, আমার স্টক না থাকলে আমার গুডস মুভ হবে কোথা থেকে? না, আমার তো গুডস স্টক স্টক না থাকলেও তো ওই যে এইভাবে মাল যেতে পারে একটা না এজেন্টের মাধ্যমে। না তাইলে হবে না, কারণ এতে এক পরিষ্কারই বলছে বিল আছে মাল যায়নি, তাহলে তো পেনাল্টি হবে, এটা বলাই যাচ্ছে। কিন্তু 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 দেখা যাচ্ছে ইন্সপেকশন করে যে এর কোনো পারচেজই নেই। না তাহলে দেখা সেখানে যাচ্ছে সেখানে পেনাল্টি হবে, অর্থাৎ চারজনের পেনাল্টি হবে। হ্যাঁ 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 হবে হবে মাল আসছে, পেমেন্ট হবে, এটা হয়েছে। র্যাকেট। কারণ কি অবজেক্ট বিহাইন্ড দিস লেজিসলেশন হচ্ছে দিস ইজ মাই ইন্টেনশন টু ব্রেক দ্য র্যাকেট। হ্যাঁ দিস ইজ র্যাকেট, র্যাকেট কে ব্রেক করা। সুতরাং মাল এলেও পেমেন্ট হলেও পেনাল্টি হতে পারে। হ্যাঁ সেকেন্ড আরেকটা কোশ্চেন এটার মধ্যে এক্সপ্লানেশন যেটা বলছে কি যেটা ফলস এন্ট্রি যেটা হবে সেটা ফলস হতে হবে। তো ডিপার্টমেন্টকে আগে তো এটাকে একটা এস্টাবলিশ করতে হবে কি যেই ওরা এটা 271 ডাবল এর মধ্যে যে পেনালাইজেশন করবে, এক্সপ্লানেশনের মধ্যে তিনটা কন্ডিশন যদি স্যাটিসফাই না করা হবে, ডেফিনেটলি না কিন্তু ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস না কিন্তু আপনি বলছেন কি সাপ্লাই অফ গুডস রিসিভড হয়েছে কি না, হ্যাঁ 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 invoice in respect of the supply of the recipient of the goods or service both or the from the person doesn't exist. তার মানে যেখান থেকে মাল নেওয়া দেওয়া হচ্ছে ওরা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ at the registered address and আপনার যে এন্ট্রি আছে that are the forged entry. না মানে একটা কথা হলো যে সব ঠিক আছে, আমার ডকুমেন্টেশন ঠিক আছে, আমার পারচেজ বিল আছে, আমার কাছে ইউআই বিল আছে, থেকে পেমেন্ট হয়েছে, হ্যাঁ আমি স্টক ঢুকিয়েছি, সেই স্টক করসপন্ডিং পারচেজে নিয়েছি, তার করসপন্ডিং সেল করেছি, দ্যাট ইজ কিছুই নেই, কোনো ভুলভাল কিছু নেই। কিন্তু ডিপার্টমেন্ট আমি যার থেকে পারচেজ করেছি তাকে খুঁজে পেলো না, তাকে যখন খুঁজে পেলো না তাহলে এটাকে ফলস এন্ট্রি হিসাবে ধরা হবে। কিন্তু এখানে কিন্তু একটা রিয়েল অ্যাসপেক্ট, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট একটা টেক কেয়ারও করা উচিত ছিল, যে একটা লোক তো হতেই পারে আমি যার থেকে পারচেজ করেছি সেই লোকটা নেই, সেই লোকটা প্রপাইটারশিপ কনসার্ন ছিল, আমাকে মাল বেচার পরে 6 মাস পরে মরে গেছে, আর দোকানপাট বন্ধ করে দিয়েছে, তার ছেলেরা ওই ব্যবসা করে না, তার ছেলেরা কেউ বিদেশে থাকে কি ব্যাঙ্গালোরে থাকে, আমি তাকে খুঁজে পাবো। কিন্তু সিম্পল রিডিং অফ দি অ্যাক্ট, সিম্পল রিডিং অফ দি এক্সপ্লেনেশন যদি আমি পড়ি, তাহলে কিন্তু লোকটাকে যখনই পেলো না ডিপার্টমেন্ট, এটাকে একটা ফলস এন্ট্রি ধরা হবে, এটা হওয়া উচিত নয়। আচ্ছা দাদা, ফার্স্ট ইন্টেনশনটা কনসিডার করা হবে না, ফার্স্ট দে হ্যাভ টু প্রুভ দিস ইজ দ্য ফোর্জ এন্ট্রি। না ফোর্জ এন্ট্রি তো ওটা হচ্ছে না, এটা প্রুফ করা যায় না। হ্যাঁ ফোর্জ এন্ট্রি এটা প্রুফ করা যায় না। হ্যাঁ কারণ আমার তো জেনুইন পারচেজ ছিল না, বলছে ফলস এন্ট্রির এই তিনটে জায়গার যে কোনো একটা হলেই এটা ফলস এন্ট্রি ধরা হবে, নট নেসেসারিলি কি সাইমেন্টেনিয়াসলি তিনটা কন্ডিশনই কনফার্ম হতে পারে, এনি অফ দি কন্ডিশন যদি ওর মধ্যে থাকে, এনি অফ দি ইনগ্রেডিয়েন্টস যদি ওর মধ্যে থাকে, এটা ফলস এন্ট্রি হিসেবে ধরা হবে। হ্যাঁ দিলীপ দা একটু আমার শেষ করে নি দাদা, মাঝখানে তুমি বলে আমি বলো প্লিজ দাদা, আমি তার মানে দাদা একটা জায়গাতে পরিষ্কার যে মাল যদি অলরেডি আসেও আর আমি পেমেন্টও যদি করি, সেক্ষেত্রে আমার পেনাল হতে পারে যদি জেনুইনলি তার পারচেজ না হয়ে থাকে, গুড যদি তার কাছে না থাকে, তাহলে চারজনের পেনাল্টি হবে, এ বি সি ডি চারজনের পেনাল প্রভিশন 271 তে। সেকেন্ড দাদা বলেছে 271 তে যে অ্যাকাউন্টস হতে হবে, উইদাউট অ্যাকাউন্টসে পেনাল্টি হতে পারে না। আবার একটা জায়গাতে বলা আছে যে 271 তে বলা আছে ক্যাশ বুক অলসো অ্যাকাউন্টস, পারচেজ রেজিস্টার অলসো অ্যাকাউন্টস, এবার ইন্ডিভিজুয়াল এন্ড অ্যাকাউন্টস, সেলস রেজিস্টার অলসো অ্যাকাউন্টস ইন্ডিভিজুয়ালি। একদম
এবার দাদা কোনো একটা ডিলার যদি 50 লক্ষ টাকা টার্নওভার থাকে, তার সেল রেজিস্টার পারচেজ রেজিস্টার দেখে আমি জিএসটি রিটার্ন ফাইল করে বুঝতে পারছি। এবার ইনকাম ট্যাক্সে 4480 তে রিটার্ন লাগালাম। এবার কোনো কারণে এই লোকটি আমার ডিলারটি সাপোজ মনে করো কোনো কারণে কোনো একটা এক্সট্রা কোনো বেনিফিট নিচ্ছে জিএসটি না দেওয়ার জন্য, সেটা ওর পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে ট্রানজাকশন করেছে, যে অ্যাকাউন্টটা আমাকে রিটার্ন ফাইল করার সময় দিল না। বোঝাতে পারলাম দাদা? বুঝলাম আমি। এবার সেই লোকটি 20 লক্ষ টাকা আউট অফ ট্রানজাকশন করেছে, যেটা ও আমাকে না দেখানোর জন্য পার্সোনাল সেভিংস অ্যাকাউন্টে করেছে অ্যাজ এ প্রোপ্রাইটার, আমাকে দিল না। এবার আমি রিটার্নটা ফাইল করলাম, ব্যাংক অ্যাকাউন্টটা দেখালাম না, সেক্ষেত্রে একজন লয়ারের কি পেনাল হতে পারে? না, তোমার তো পেনাল্টি প্রভিশন তোমার আগেও ছিল, অ্যাবেটার হিসাবে। হ্যাঁ, সেকশন 2 পেনাল্টি মানে কি, তোমার প্রসিকিউশন 278 অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো অ্যাডভোকেট ফর এগেইনস্টই একটা প্রসিকিউশন, যদি কোনো অফেন্স করাতে যদি আমরা মদত দিই, তাহলে সেখানে আমরাও ওখানে প্রসিকিউটেড হতে পারি, সেটা আগেও ছিল। তো এখানে লোকটা যখন দিলই না, অর্থাৎ আমি ইনভলভই তো হলাম না ওখানে, কিন্তু লোকটা আসলো, লোকটা কালকে বলে যে আমি সব নিয়ে গিয়েছিলাম, ও আমাকে এগুলো দেখাতে হবে না, এগুলো দরকার নেই, এগুলো তুমি যদি দেখাও তুমি অডিটের মধ্যে পড়ে যাবে, তুমি বুকস বানাতে হবে, হ্যাক করতে হবে, ট্যান করতে হবে, দরকার নেই, তুমি 1 কোটি বা 2 কোটি তোমার টার্নওভার রাখো, তোমাকে আমি 4480 রিটার্ন ফাইল করে দিচ্ছি। তাহলে কিন্তু আমিও একজন ওর মধ্যে একটা পার্টি, ইনভলভ পার্টি হিসাবে আমাকেও কনসিডার করা হবে। তাহলে একটা ক্লায়েন্টের নিজের ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য ক্রস কোয়েশ্চন প্লিজ, সো লেট আদার বি আস্ক সাম কোয়েশ্চন। আমি সেজন্য তো বলছিলাম দাদা, তুমি আমাকে সময় দিলা, তুমি মাঝখানে অনেকক্ষণ বলছো, তুমি তো মাঝখানে আমাকে টাইম নিয়ে নিলা, তো তোমার কোশ্চেন নিয়ে, তোমার তো উইদাউট হ্যান্ডসে তুমি কোশ্চেন করলা। ওকে দাদা, অপূর্ব দা, আমরা এটাকে আবার গ্রুপে আমরা আবার আলোচনা করব। সুজিত দাও আছে আমাদের গ্রুপে, আরো অনেকের হয়তো কোনো কোশ্চেন থাকতে পারে। এখন রাইট নাও আই এম নট, এখানে তো কোনো রাইজ হ্যান্ড শো করছে না। কারো কি আর কোনো যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে, কাইন্ডলি রেজ হ্যান্ড করবেন বা মেল বক্সে। তাহলে অপূর্ব কি আবার আমরা একবার নিব। এখানে দাদা কিছু কমেন্ট এসছে, আমি একটু কমেন্ট গুলো একটু হাইলাইট করতে চাই। একবার দেখে নি, প্রত্যেককে অনেকেই তপন দা, সুজিত দা দারুণ, মানে কংগ্রেচুলেশন জানিয়েছে, দারুণ ডেলিভারেশন। এখানে উদয় শঙ্কর দার একটা কমেন্ট এখানে দেখছি, মানে লেখা আছে, মেন্স এরিয়া ইজ ল, নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড এন্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স, আর্টিকেল নাম্বার 220। ওটা তো ঠিক আছে, ওটা উনি বুঝিয়ে দিয়েছেন। তার আমি বলছি যে এটা ওর যে কমেন্ট পড়ছে অপূর্ব, শুনি ওটা শুনি। না এখানে একটা কমেন্ট দেওয়া আছে, তো যদি উদয়দা যদি এই ব্যাপারে কিছু বলতে, উদয়দা যদি এর সঙ্গে কিছু অ্যাডিশন করতে চাই, আমরা সেটাকে একবার নিতে পারি। সুজিত দা তখন বলছিলেন তো, আমি চট করে মনে হলো দিয়ে দিলাম, no person shall be punished and prosecuted for the same offense more than once. Yes. Clause 2 of article 20 হয়েছে। আমি তো ভাবছেন অন্য কারণ এই একটা লাইনের উপরেই সিনেমাটা। না সেই clause 2 of article 20। হ্যাঁ, কিন্তু উদয় ভাই এখানে আমি একটা কথা বলতে চাই, যে ডবল জিওপার্ডি যে প্রিন্সিপাল আছে, যে রুল আছে, ডবল জিওপার্ডি প্রিন্সিপাল বা রুল so far as on date is not applicable, so far the tax act is concerned. যত দিন যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ট্যাক্স অ্যাক্টের জন্য ডবল জিওপার্ডি অ্যাপ্লাই হবে না, ডবল জিওপার্ডি অ্যাপ্লাই হবে অনলি ফর ক্রিমিনাল প্রসিডিং, ক্রিমিনাল অফেন্সের জন্য, বিকজ দ্য ভেরি সেকশন 300 is placed under CRPC। তো সুতরাং এখানে কোর্ট কিন্তু বারবারই বলছে যে এটা খালি ক্রিমিনাল অফেন্সের জন্যই হবে। আমার বক্তব্য যে দিস ইজ অলসো কোয়াসি ক্রিমিনাল অফেন্স আফটার দি জাজমেন্ট অফ রাজস্থান স্পিনিং মিল, যে এটা কোয়াসি ক্রিমিনাল অফেন্স, এটা নো মোর সিভিল অফেন্স, যেটা ধর্মেন্দ্র টেক্সটাইলে ধরা হয়েছিল। সুতরাং ক্রিমিনাল অফেন্স যদি হয়, তাহলে এটাও আমার একটা ক্রিমিনাল প্রসিডিং, দ্যাট ইজ মেবি কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং। সুতরাং এখানে ডাবল জিওপার্ডি অ্যাপ্লাই হবে, কিন্তু এখন অবধি এর সম্পর্কে কোনো জাজমেন্ট নেই। এটা আমাদের বক্তব্য, আমাদের ধারণা, এন্ড কোর্ট কি বলেন সেটার উপরে আমাদের নির্ভর করতে হবে। তো তুমি মিউট হয়ে আছো অমিত, আনমিউট করো। থ্যাংক ইউ সুজিত দা।
থ্যাংক ইউ সুজিতদা, থ্যাংক ইউ আমি উদয়দা। আমি আমি একটা কোশ্চেন, মানে যেটা খুব সাধারণ আজকে, কোশ্চেন, আমাদের প্রত্যেকের মধ্যেই এটা হতে পারে, যেটা আমি বলতে চাইছিলাম যে 271 ডিতে বলা আছে বুস্টার অ্যাকাউন্ট ইন ইন্ডিভিজুয়াল অনলি ফর সেলস রেজিস্টার্ড হতে পারে। এবার আমি যে দাদাকে কোশ্চেনটা করলাম, সেক্ষেত্রে আমাদের মানে যদি কোনো ক্লায়েন্ট কাগজটা দিলই না, আমি 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 আচ্ছা, ক্লায়েন্ট তোমাকে দিলই না কাগজ, হ্যাঁ ঠিকই আছে। এবার হিয়ারিং এ ক্লায়েন্ট বললো যে আমাকে কাগজ দিতে না করেছে, সেক্ষেত্রে আমাদের মানে ওনার সাবমিশনের উপরে না না, তুমি তো client- তুমি তো ওর খাতা বানাও না, না ওর খাতা তো ওর অ্যাকাউন্টেন্ট বানায়, তো ওর অ্যাকাউন্টেন্ট খাতা বানাবে, ওর অ্যাকাউন্টেন্ট খাতা বানায়। ন্যাচুরালি প্রথম লাইবিলিটি হচ্ছে অ্যাকাউন্টেন্টের, হ্যাঁ, যে সে বানায়নি। অ্যাকাউন্টেন্ট যদি বলে মালিক আমাকে বিলই দেয়নি, আচ্ছা ভাই মালিক তোকে বিল দেয়নি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে তোর পেমেন্টটা আছে। দাদা খাতা বলতে গেলে যেটা একটা বুকস অফ অ্যাকাউন্ট মানে বাঞ্চ অফ বুকস না হলে তো বুকস অফ অ্যাকাউন্ট হতে পারে না। কিন্তু 271 তে বলা আছে যে ক্যাশ লেজার, সেল লেজার অলসো এ বুকস অফ অ্যাকাউন্ট, অনলি সেল লেজার। না 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 না, ওটা হচ্ছে সেকশন 212 অফ দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটা বুকস অফ অ্যাকাউন্ট ডিফাইন করে, দ্যাট ইজ ইনক্লুসিভ ডেফিনেশন। বলছে বুকস অফ অ্যাকাউন্ট ইনক্লুডস সাচ এন্ড সাচ থিং। তার মানে ওটা ছাড়াও বুকস অফ অ্যাকাউন্ট আরো সবকিছু হতে পারে। আচ্ছা, আলি আমরা এখানে সিবিআই ভার্সেস ভিসি শুক্লার কেস অনুযায়ী সুপ্রিম কোর্টের ভিউ হচ্ছে যে লুজ শিট ইজ নট বুকস অফ অ্যাকাউন্ট, ইট মাস্ট বি বাউন্ড। হ্যাঁ, বাউন্ড হয়, এবং বুকস অফ অ্যাকাউন্ট সেটাই যেটা এসএসসি রেগুলারলি মেনটেন করে, অর্থাৎ তোমার সেলস রেজিস্টার ইদার বাউন্ড অর কম্পিউটার জেনারেটেড, এবং সেটা রেগুলারলি মেনটেন করে। সো দ্যাট ইজ ভেরি মাচ বুকস অফ অ্যাকাউন্ট। আমি বলি এখন প্রশ্ন হচ্ছে যে একটা বলছে যে যদি বুকস অফ অ্যাকাউন্টে ফলস এন্ট্রি পাওয়া যায়, বাট ক্লজ 98 object behind this legislation সেখানে বলছে the person who is required to maintain books of account. তো একটা লোক যখন 4480 তে রিটার্ন ফাইল করে, he is not required to maintain books of account. সুতরাং আমার হিসাবে যে তার কাছে যদি কোনো বুকস অফ অ্যাকাউন্ট পাওয়া যায় ফর দি পারপাস অফ জিএসটি, সেটা হচ্ছে 271 AAD এর জন্য পেনাল্টি বেস হতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। অমিত, নেক্সট। ওকে, হ্যালো, সুজিতদা খুব সুন্দর করে দিয়েছেন। আমার মনে হচ্ছে আজকে আর শুনুন অমিত, এখানে আর কিছু জানি আমরা, কিছু খুব এবার কেয়া দি জয়েন করেছে, খুব অনেকবার আমাকে কিছু রিকোয়েস্ট করতে থাকে, অমিত নিশ্চয় পেয়েছে, খুবই ভালো লাগেছে। উদয়দাও ওইখান থেকে করেছে, তপন দেবনাথ বা অনেক সত্রাজিৎ ফ্রম দ্য ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। সো খুবই ভালো লেগেছে। কেয়া দি কিছু বলবেন? আপনাকে আজকে অনেকদিন থেকে পাওয়া যাচ্ছে না। আনমিউট করে দিন ওনাকে। হ্যাঁ, একটু আনমিউট করে দিন। হ্যাঁ, উনি নিজে মিউট হয়ে বসে আছেন, একটু আপনি আনমিউটটা করেন। ও পারবে না। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, ইয়েস, বলেন। বৌদি বলো। চেষ্টা করছি, সুজিতদার কথা শুনতেই পেলাম না। তাই না? কেন সাউন্ড আসছিল না। আচ্ছা, এবার দিয়েছি, আমরা বলি রেকর্ডিং হচ্ছে, আমরা এটা কালকে রেকর্ড পাবেন, সুজিতদাকে বাড়িতে একদম ভালো করে দেখতে পারবেন, শুনতে পারবেন আবার। থ্যাংক ইউ। যতবার আছে লুনা, আমরা একচুয়ালি কতগুলো আছে লুনা, ধীরে ধীরে সৌমিত্রদা কুচবিহার থেকে কিছু বলতে চাই। দিলীপদা, ওকে। দিলীপদা আমাদের কুচবিহারের কাগজ দেখলো না, আমাদের চেহারা ছোট হয়ে গেছে। ভাই তপন দেবনাথের নাম বলছে। এই যে তপন দেবনাথ আপনার পাশেই আছে তো। হ্যাঁ, দাদা নক্ষত্রদের নাম বলতে না, নক্ষত্ররা নিজেরাই প্রজ্বল্যমান। দাদা ওনাদেরকে নক্ষত্রদের নাম বলতে হয় না, নক্ষত্ররা নিজেরাই প্রজ্বল্যমান, তাদেরই নিজের আলোকিত, আমরাই আলোকিত। অ্যাকচুয়ালি আমরা মহিলাদেরকে কেন বলছি, আমাদের ওয়েবিনারে খুব কম জয়েন করে, তো আমরা ভাবছি কি একটু বেশি জয়েন করলে। এনিওয়ে, ইজ देयर এনি মোর কোয়েশ্চেনস? তাহলে আমার কাছে একটা বা আমাকে একটা অপরচুনিটি দেওয়া, আমার একটা বা দুইটা কোয়েশ্চেন আছে, খুব শর্টে। দিলীপদা, ইয়েস। দাদা, যখন আমাদের ডাবল জিও প্যারাডাইজ হয়ে যায়, কোয়াসি ক্রিমিনাল বললেন তো দাদা ওয়ার্ডটা? হ্যাঁ।
once the word criminal is added, তাইলে কি ওইটা জিও প্যারাডাইজের মধ্যে যাবে? কারণটা হচ্ছে সাপোজ করে আপনি যে বেনামি ট্রানজাকশন, ওইখানে আপনার যে ইনকাম ট্যাক্স যদি ধরে, ও একটা ট্যাক্স লাগাবে, তারপরে দে হ্যান্ড ওভার দ্য প্রসিডিং টু দি বেনামি ট্রানজাকশন যারা দেখে, then again they take a proceedings because both under the two different act. তাহলে কিন্তু হবে না ডাবল জিওপ্যারিটিস এখানে হয় না। আমি সেটা বলছি, আমাদের এইখানে বিকজ জিএসটি একটা অন্য অ্যাক্ট, ইনকাম ট্যাক্স ইজ অন্য অ্যাক্ট, সো ওকে পানিশমেন্ট করেছে জিএসটি তে। না আমরা ডবল জিওপ্যারিটিস এখানে আনছি বিকজ 271 AAD তে বলছে ফলস এন্ট্রি এন্ড omitted এন্ট্রি 100% of the transaction value, bill value. Okay, simultaneously 270A subsection 9 সেখানে যদি ERD ক্লজ ERD দেখি, সেম জিনিস লেখা আছে যে আমি পড়বো ERD, কিন্তু দাদা এটা 271AAD লাগানোর পরে ওই সেকশনটা হিট না করতে বলছে ওটার মধ্যে। না, সেটা হচ্ছে 271AAD যদি আগে পেনাল্টি হয় তাহলে 270 ক্যাপিটাল এর পেনাল্টি আর হবে না। ওকে, আর হবে না বিকজ 270 ক্যাপিটাল এ সেকশন 11 পরিষ্কার করে বলছে যে যদি কোনো এডিশন বা ট্রানজাকশন যদি অন্য কোনো পেনাল্টির বেস হয় তাহলে এই 270 এতে আর পেনাল্টি হবে না। আর ফলে 271 AAC তে যে পেনাল্টি গুলো হয়, 115 DB তে যে এডিশন গুলো হয়, তার জন্য 270 এর পেনাল্টি হয় না। এটা হলো 270 এর ইন্ডিপেন্ডেন্ট কথা। কিন্তু 271 AAD বলছে উইদাউট প্রেজুডিস টু এনি আদার প্রভিশনস অফ দিস অ্যাক্ট। তার মানে 270 এর পেনাল্টি লেগে গেল। 270 এর পেনাল্টি লেগে যাওয়ার পরে আমাকে আইটিও বলছে যে আপনাকে 271D এর পেনাল্টিও দিতে হবে। আমি কিন্তু সেখানে এই প্লি আর নিতে পারছি না, কারণ 271AD তে কোথাও লেখা নেই যে অন্য সেকশনে যদি পেনাল্টি হয় এখানে হবে না। এখানে বলছে উইদাউট প্রেজুডিস, অন্য জায়গায় হলে হোক গে, আমাকেও দিতে হবে। সুতরাং এখানে আমার ডবল জিওপ্যারিটি আসবে বিকজ সেম সেট অফ ফ্যাক্ট, সেম অথরিটি, সেম ভায়োলেশন, সেম অ্যাক্ট এন্ড সেম পেনাল্টি। একটা পেনাল্টি যদি আমার পেনাল্টি এবং লেট ফি হতো একই ট্রানজাকশনের উপরে, বা একটি ট্রানজাকশনের উপরে ইন্টারেস্ট আছে, পেনাল্টি আছে, বা পেনাল্টি আছে প্রসিকিউশন আছে, তাহলে ডাবল জিওপ্যারিটির কোনো কোশ্চেন নেই। হ্যাঁ, এখানে পেনাল্টি হচ্ছে, ওখানেও পেনাল্টি, এখানেও পেনাল্টি, ওখানেও সেই ভায়োলেশন, এখানেও সেই ভায়োলেশন, দিস ইজ ডাবল জিওপ্যারিটি। মোস্ট প্রবাবলি দি ট্যাক্স ডিপার্টমেন্ট উইল টেক কেয়ার অফ ইট, একটাই লাগাবে যেখানে লাভ হবে এটা। হ্যাঁ, ডেফিনেটলি ও ডিপার্টমেন্ট একটাই লাগাবে। সো এনিওয়ে এটাই, দিস ইজ দ্য শর্ট আমার একটা ক্লারিফিকেশন ছিল। এনিওয়ে ওভার টু অমিত। কাউকে যদি ভোট অফ থ্যাঙ্কস তুমি বলো, আমাদের অন্য মেম্বার গুলো আছেন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। আমাদের অঞ্জন দাকে আমি রিকোয়েস্ট করি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। অঞ্জন দা আছে এখন অবধি অনলাইনে। ওকে, অঞ্জন দা আছে। তার আগে একটুখানি আমি একটু বলে নিই, মানে এর আগেও নর্থ বেঙ্গলের থেকে বা সিলিটাবা থেকে বা জয়েন্টলি বা এককভাবে অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের মিস্টার কপিল গোয়েলও এসেছিলেন, কপিল জৈন এসেছিলেন আমাদের এখানে। তো নেক্সট ইন ফিউচার আমরা মানে এই সপ্তাহতে আরো 2-1টি প্রোগ্রাম করার ভাবনা চিন্তা করছি। গুড। একটা প্রোগ্রাম তখনই সাকসেস হয় বা তখনই ঠিকঠাক মতো করে করা যায় যদি পার্টিসিপেন্টটা ঠিক থাকে। আর এই একটা সিচুয়েশনে, লকডাউন সিচুয়েশনে হয়তো সবসময় আমরা কমিউনিকেট করে উঠতে পারি না। আমাদের একমাত্র এখন ডিজিটাল কমিউনিকেশন ছাড়া অন্য কোনো উপায় হয়ে ওঠে না। আই মিন হোয়াটসঅ্যাপ, আগে যেমন মেল বা আদার্স কিছু করে আমরা কমিউনিকেট করতাম, এখন হয়তো সেগুলো করে উঠতে পারি না। তবুও চেষ্টা করি সবার সঙ্গে একটু কমিউনিকেট করার জন্য। আমি সবাইকে রিকোয়েস্ট করবো নেক্সট যেদিন আমাদের যে প্রোগ্রাম শিডিউল হোক বা দেওয়া হোক, আপনারা কাইন্ডলি আপনাদের নিয়ারেস্ট যে আছেন বা যদি কারোর সঙ্গে একটু কমিউনিকেট করতে পারেন, তাহলে আমাদের গ্যাদারিংটা আরো ভালো হয়। আরো নতুন হয়তো কোনো কোশ্চেন এবং সেই আনসার থেকে আরো কোনো নলেজ আমরা গ্যাদার করতে পারি। আমাদের মোটামুটি মাথায় এখনো আরো 2টো প্রোগ্রাম, ভালো প্রোগ্রাম আমাদের এই সপ্তাহের মধ্যে আমরা করার চেষ্টা করব, এবং আপনাদের হার্টলি পার্টিসিপেন্ট না হলে পর্যন্ত সেই প্রোগ্রামগুলো সাকসেসফুল হবে না। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, প্লিজ জয়েন দ্য প্রোগ্রাম। হ্যাঁ, আমাদের যেগুলো প্রোগ্রাম হচ্ছে সেগুলো জয়েন করার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট, আজকে মানে স্পিকারকে সুজিত দাকে আমরা বহুদিন পর, অনেকদিন পর আমরা সুজিত দাকে পেলাম, এবং আমি এখানকার আমি একটুখানি বলি,
কমেন্ট গুলো দেখে বোঝা যাচ্ছে যে সবাই আজকে কতটা স্যাটিসফাইড। আজকে মালদা থেকে আমাদের মেম্বার মৌসুমী ঘোষ উনি লিখছেন ভেরি এনার্জেটিক এন্ড থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আরো অনেক মানে কমেন্টস আছে দাদা, আমরা হয়তো সময়ের জন্য অভাবে সেগুলো করতে পারবো না। তো আশা রাখবো সুজিতদাকে আবার আমরা অমিত আমি থ্যাঙ্কফুল তোমাদের কাছে, কারণ ইনকাম ট্যাক্স ফিঙ্গার সব ভুলে গেছিলাম 50 দিনে। না না দাদা ইনকাম বলে দাদা রেগুলার অ্যাপিল করে বাড়িতে বসে বসে আপনি কি আরে কোথায় অ্যাপিল? হ্যাঁ বাবা অপূর্ব, তুমি কি স্পাই করছো মনে হচ্ছে দাদা? সাবধান সুজিত দা। দাদা স্পাই। আরে দাদা দাদা তোমাকে একটা কথা বলি, কিছু কিছু যেমন তোমার রুটিন আমি জানি তুমি কি করো, সুজিতদার রুটিন আমি জানি কি করে, ঠিক সুজিতদার রুটিন আমি জানি কি করে। সুজিতদা কোথায় বসে সেটা বলতে পারবো, ওই উপরের ঘরের কোণাতে বসে বলে দিও না কোথায় বসে গিয়েছে। তোমারটাও যেমন জানি দাদারটাও তেমন জানি। দিস ইজ দ্য গ্রেটনেস অফ অপূর্ব। না আমরা যদি ভালো স্পিকার নিই এবং যদি একটু আগের থেকে যদি আমরা এগুলোকে করি তো ডেফিনেটলি আমার হিসাবে মেম্বাররা শুনবে, কারণ আর মেম্বারদের তো নলেজ গ্যাদার করাই তো আমাদের কাজ। তো আমাদের যেটা করতে হবে ভালো স্পিকারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং টাইম দিতে হবে, অর্থাৎ 3-4 দিন মিনিমাম টাইম দিয়ে তারপরে এটাকে আমাদের সার্কুলেট করতে হবে। ভালো অ্যাটেন্ডেন্স আমাদের সুজিত দা, আমাদের দিলীপ দা, তারপরে অপূর্ব দা। না 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 ভাই আমি দাদাদের ফলো করি, দাদাদের ফলো করলে কিন্তু শেখা যায় ভাই। হোয়াটএভার আমরা আজকে না উইন্ডিং এর দিকে যাই, কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি অনেকে হয়তো yes আমরা ওটাও ওয়ার্স কন্ট্রাক্ট একটা there is a suggestion from উদয় দা কি ওয়ার্স কন্ট্রাক্ট yes definitely আমরা এটা অর্গানাইজ করার চেষ্টা করব। ওয়ার্স কন্ট্রাক্ট যখন হবে না দিলীপ দা, কোশ্চেন আনসারের টাইমটা একটু দেবেন যাতে অনেক কোশ্চেন থাকে, বেশি দিতে হবে। ওয়ার্স কন্ট্রাক্ট নিয়ে অনেক কোশ্চেন থাকে আমরা এখানে একটা কাজ করতে পারি, যদি কোনো স্পেসিফাইড কোশ্চেন যদি থাকে কোশ্চেনগুলো আগে নিয়ে আমরা কিন্তু সামারাইজ করতে পারি এবং সেগুলো যদি দিতে পারি তাহলে আমার মনে হয় এটাকে অনেক খুব সুন্দর করে আমরা এটাকে করতে পারি। তুমি রায়গঞ্জ বলছে ইয়েস রায়গঞ্জের মেম্বার। Anyway, thanks for the correction, Mosmi. Yes. Hello. Over to Anjan. Hello. Anjan Kali for vote of thanks. Hello. Hi. Hello. Yes. Anjan. Carry on. শোনা যাচ্ছে। এরপরে আর সিটের উপরে করলে ভালো হয়। হ্যালো। হ্যাঁ। এরপর একটা সার্চ সিটের উপরে যদি একটা ভালো হয়। আমরা ভেরি রিসেন্ট আসছে সার্চ সিজনের পর খুব তাড়াতাড়ি আসছে, খুব সারপ্রাইজলি দিব আমরা। হ্যাঁ, খুব সুন্দর করে একটা প্রোগ্রাম হবে, ভেরি রিসেন্টলি হবে। আন্ডার জিএসটি সবার আন্ডার জিএসটি অবশ্যই করব। আর আপনাদের যদি আরো কোনো সাজেশন থাকে প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদের সাজেশন গুলো দেবেন, সাবজেক্টগুলোকে আমরা আমাদের স্পিকার খুঁজতে অ্যাকচুয়ালি সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন না নিলে পরে সবার না হলে পরে ঠিকমতো এডুকেশন এই প্রোগ্রাম ঠিকমতো হয় না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অনলি একাডেমিক ব্যাপারগুলো অবশ্যই পোস্ট করবেন, তাতে আরো সুন্দর করে প্রোগ্রামগুলো করা যায়। ওকে, আমি অজন্তাকে বলবো ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য প্লিজ। প্রথমে সুজিতদাকে বহুদিন পরে দেখার পরে ভালো লাগলো, যা সুজিতদাকে ধন্যবাদ। সুজিতদাকে আমাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নাই, যদিও যে যথেষ্ট পরিমাণে আমাদের এই সময় একটা এইরকম সিচুয়েশনে একটা এনজয় করলাম সবাই মিলে, কিছু শিখতেও পারলাম। আর ভোট অফ থ্যাঙ্কস এর কথা বলতে গেলে অলরেডি অমিত ভোট অফ থ্যাঙ্কস দিয়েই দিয়েছি বলতে গেলে, কারণ ভোট অফ থ্যাঙ্কস ডিক্লেয়ার করার পরে তারপরে যতখানি বললো আমার আর বলার কিছু থাকলো না। মানে অমিত তো মোটামুটি নিজে হাতে নিয়ে নিছে পুরো ব্যাপারটা, এখন আমরা হচ্ছে উপলক্ষ মাত্র। আর পরবর্তীকালে কোনোদিনও যদি কোনো কিছু করতে হয় আমার মনে হয় সবচেয়ে বড় যে কোনো ভাবে হোয়াটসঅ্যাপে এত কথা না বলে মোটামুটি ইসিটাকে কল করে করলে পরে আমাদের অ্যাসোসিয়েশনটাতে ঠিক থাকবে। আর খালি কতগুলো হোয়াটসঅ্যাপে কথা বলে তো সময় নষ্ট করে লাভ নেই। যাই হোক, সবাইকে আজকের দিনে ধন্যবাদ, ভালো একটা সন্ধ্যা কাটালাম আমরা। সুজিতকে ধন্যবাদ, অমিতকেও ধন্যবাদ, দিলীপকেও ধন্যবাদ। আমরা পরবর্তীকালে আবার যেন সবাই শুধু একসঙ্গে হতে পারি। Good night everybody. So I Good night. Good night. Good night. Good night. Good night. Good night.